সালাম, নমস্কার, গুড ইভিনিং। Wbmdfc আয়োজিত কেরিয়ার পথ নির্দেশ ধারাবাহিক অনলাইন চক্রের ৭২তম পর্বে আপনাদের স্বাগত। করোনার প্রথম ঢেউ থেকে কেরিয়ারের নানান দিক নিয়ে প্রায় ৭১টি পর্ব জুড়ে কেরিয়ারের গুরুত্বপূর্ণ নানান বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষায় উৎসাহ দেওয়া ছাড়া ও কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছে। আজকে একথা উল্লেখ করতে হবে, শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য বিশেষ করে স্কলারশিপের যে গুরুত্ব, সেটা কিন্তু WBMDFCর ক্ষেত্রে আমরা খুবই প্রযোজ্য। আমরা জানি যে ঐক্যশ্রী বলে যে স্কলারশিপ চলে, তার কারণে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে অংশগ্রহণ লক্ষণীয়ভাবে বেড়েছে, তার পেছনে কিন্তু এই স্কলারশিপের একটি গুরুত্ব আছে। 2019-এ কেরিয়ার কাউন্সিলিং এর উপরে বিস্তারিত একটা বই প্রকাশ করে WBMDFC, এবং এই বই সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া অন্যান্য ছাত্রছাত্রীদের ভীষণভাবে কাজে লেগেছে বলে আমরা জানতে পারি। এই হাত বইকে কেন্দ্র করে যখন জেলায় প্রচার ও কিছু পড়ুয়াদের সঙ্গে সরাসরি কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তখন অতিমারির ক্রান্তিকালে আমাদের জীবনের নানা দিক বিপর্যস্ত করে। এখনো তার রেশ শেষ হয়নি। করোনা মহামারীর কারণে পড়াশোনা স্বাভাবিক ছন্দ বিঘ্নিত। মার্চ মাস থেকে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উদ্যোগী প্রার্থীদের অনেকেই গৃহবন্দী হয়ে পড়েন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে এমনকি সহপাঠীদের সঙ্গে দেখা করা বা গ্রুপে পড়াশোনার সুযোগও বন্ধ হয়ে যায়। ঘরে দীর্ঘ সময় অতিবাহিত করতে করতে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। তাদের এই অফুরন্ত সময়কে যাতে জীবন গড়ার কাজে ব্যয় করতে পারে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কেরিয়ার পথ নির্দেশ শীর্ষক এই অনলাইন কর্মসূচির সূচনা করে। এই অভিনব উদ্যোগ প্রায় 2 বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কৃত ছাত্রছাত্রীদের কথা, বিশেষজ্ঞদের কথা, তাদের সাফল্যের কথা শুনতে পেয়েছি। জুম ছাড়াও এই প্রোগ্রাম সরাসরি WBMDFCর অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারিত হয়। এখানে হাজার হাজার ছেলে মেয়ে প্রতি সপ্তাহে যোগ দেন এবং তাদের প্রশ্ন পাঠায়। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক, বিশেষজ্ঞ ও সফল প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ। এছাড়া অনলাইন পথ নির্দেশের এই অনুষ্ঠানের সিংহভাগ আমরা দেখি যে গ্রামীণ ক্ষেত্র থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তারাও এই ধরনের বিষয়ের সঙ্গে পরিচয় হবার একটা সুযোগ থাকে। আমরা পড়াশোনার ক্ষেত্রে প্রথমের দিকে সরকারি চাকরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পরে কোভিড উত্তর কালে যে নানান ধরনের নতুন পেশার সুযোগ ঘটেছে সে নিয়ে আলোচনা করেছি, এবং চাকরি পেতে গেলে বা পড়াশোনা করতে গেলে কি ধরনের স্কিল, সেই নিয়ে আলোচনা করেছি। আগামী কয়েক সপ্তাহ ধরে আমরা ভাবছি যে স্কলারশিপ, আমি আগেই বলেছি, স্কলারশিপে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার প্রথমে WBMDFCর পক্ষ থেকে আমি অনুরোধ করব এমডি মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাসকে কয়েকটি কথা দিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করার জন্য। নমস্কার, থ্যাংক ইউ সাব্বির। আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন করছি। আগামী দিনে হয়তো স্কলারশিপের উপরে অন্যান্য ডিসকাশনও চলবে। তো আজকে একটা ওভারভিউ করা হচ্ছে আজকে স্কলারশিপের উপরে। ভারতবর্ষের লোকসংখ্যা আপনারা জানেন, হিউজ লোকসংখ্যা, এবং তার স্টুডেন্টের পরিমাণও কিন্তু পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট স্টুডেন্টস আমাদের আছে। তো এই স্টুডেন্টস প্রত্যেকটা দেশেই যা হয় আর কি, স্টুডেন্টরা যাতে একটা বেটার জায়গায় পৌঁছায় এবং তারা যে হায়ার স্টাডিজের জন্য কিন্তু সবসময় গভর্নমেন্ট একটা ভালো কিছু অন্তত ব্যবস্থা করে, যাতে স্টুডেন্টরা তারা আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং বিভিন্ন সেক্টরে এই জন্য বিভিন্ন স্কলারশিপও দেওয়া হয়ে থাকে।
সে আমাদের পশ্চিমবঙ্গে যেমনি বর্তমানে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা বড় স্কলারশিপ আমাদের মাইনরিটিদেরকে দিয়ে আসছে বিগত 2019 সাল থেকে। এবং তার পরিমাণটা আপনারা হয়তো ভাববেন যে নাম্বারটা হিউজ নাম্বার, যেটা অনেকেই হয়তো জানেন না। আজকে যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না। আমাদের এই ঐক্যশ্রী অ্যাপ্লিকেশনে প্রায় 54 লাখ অ্যাপ্লিকেশন কিন্তু দরখাস্ত গত বছরে আমাদের পড়েছিল। এবং আমরা এবারও এক্সপেক্ট করছি, আমরা গতবারে যে 54.5 অ্যাপ্লিকেশন পড়েছিল তার থেকেও বেশি আমরা এবারে অ্যাপ্লিকেশন এক্সপেক্ট করছি। এবং আমরা বিভিন্ন 5 ধরনের স্কলারশিপ দিয়ে থাকি আমাদের এই স্টেট গভর্নমেন্ট থেকে। তেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট যেমনি স্কলারশিপ আছে, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কিন্তু তার নিজস্ব স্কলারশিপ সম্ভবত আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই ঐক্যশ্রীর মতো অন্য কোনো স্টেটে কিন্তু এত বড় স্কলারশিপ মাইনরিটিদের জন্য কিন্তু নেই। নট ইভিন আদার কমিউনিটিদের জন্যও কিন্তু এত বড় স্কলারশিপ কিন্তু সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু এই এত বিশাল তার সেটা নেই। এবং আমরা স্কলারশিপের জন্য আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাইনরিটি দপ্তর যেভাবে আমরা স্টুডেন্টদেরকে যতটা পরিমাণে সাহায্য করে থাকি, সেটাও কিন্তু খুব দর্শনীয়। তো আগামী দিনে আরো বেটার যাতে করা যায়, আমাদের গভর্নমেন্ট, আমাদের এমএবি দপ্তরও কিন্তু সেভাবে প্রচেষ্টা নিচ্ছে যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্টদেরকে দেওয়া যায়। আমরা বিগত বছরে প্রায় আমরা 950 কোটি টাকার মতো আমরা ডিস্ট্রিবিউশন করেছি কোটি। এবছরেও সেটাকে মনে হচ্ছে ক্রস করে যাবে বলে মনে হচ্ছে। তো শুধুমাত্র ভারতবর্ষের ছেলেরা যে ভারতবর্ষেই যে পড়ছে স্কলারশিপ আছে, এছাড়াও কিন্তু তারা কিন্তু ব্রিলিয়েন্ট কিছু স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বিদেশে পড়তে যায়। এবং বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ কিন্তু মানে বিভিন্ন গভর্নমেন্টও যেমনি দেয় তেমনি প্রাইভেট সেক্টরও কিন্তু বিভিন্ন স্কলারশিপ দেয়। বড় বড় ইউনিভার্সিটি যেখানে পড়তে তারাও কিন্তু স্কলারশিপ দেয় মেরিটোরিয়াস স্টুডেন্টদের। তো যেটা মূল লক্ষ্য হচ্ছে যে আমাদেরকে বেস্ট রেজাল্ট করতে হবে। রেজাল্টটা আমাদের ভালো করতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, যাতে কিনা আমরা সারা পৃথিবীর বিভিন্ন ইম্পর্টেন্ট স্কুল কিংবা কলেজগুলোতে বি স্কুল কিংবা ইউনিভার্সিটিতে যাতে কিনা আমরা অ্যাডমিশন নিতে পারি। তো অ্যাডমিশন নিতে গেলে যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস কিন্তু যারা নিডি স্টুডেন্ট আছে তাদের পক্ষে ওই ইউনিভার্সিটিতে যাওয়া কিন্তু ভেরি টাফ। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে যারা বিদেশে যায় তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা কিন্তু করে থাকে। তো সেইটা অ্যাভেল করতে গেলে কি পদ্ধতি আছে, কিভাবে এটাকে পাওয়া যায়, তার বিষয়ে কিন্তু সম্যক জ্ঞান কিন্তু আমাদের মানে মানে গ্রামের ছেলে মেয়েদের, শহরের ছেলে মেয়েদের হয়তো কিছু ছেলে মেয়েদের মধ্যে আছে, শহরের হয়তো তাও সকলে জানে না, কিন্তু গ্রামের ছেলেটা তো একেবারেই জানে না। এই জন্যই কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের এই যে এপিসোডে এটা জানতে চাইছি আমাদের স্টুডেন্টদেরকে যে তোমরা কিভাবে এই স্কলারশিপ পেতে পারো, তার বিভিন্ন স্কোপ রয়েছে, সেটা কিন্তু তোমরা জানো না। তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা কিন্তু আগামী দিনে তোমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিদেশে এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আরো পথ সুগম হবে। সেই জন্যে আমাদের আজকে বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব এখানে আছেন, ফ্যাকাল্টি আছেন, যারা এই বিষয়ে এক্সপার্টস আছেন, তারা আজকে আছেন। তারা আমাদেরকে অন্তত এনরিচ করবে যে এই সমস্ত ছেলেমেয়েরা তোমরা আছো। তো আমার একটাই, আবার প্রতিবারের মধ্যে এবারেও বলবো যে তোমরা এটাকে আরো বেশি মানুষ, ছেলে মেয়েদের মধ্যে এটা ছড়িয়ে দাও, যাতে কিনা তাদের বিদেশে যাওয়ার প্রবণতাটা বাড়ে, যাতে কিনা তারা ভালোভাবে পড়াশোনা করে এসে দেশের সেবা করতে পারে, অর্থাৎ দেশ এবং দশের মানুষেরও যাতে সেবা করতে পারে। সেইটা আমাদের কিন্তু মূল লক্ষ্য। মানব জাতির মূল ধর্ম হচ্ছে মানুষকে আরো বেটার সুবিধা দেওয়া, এটাই তো আমাদের মূল লক্ষ্য। সেটার জন্য দরকার এডুকেশন। বেস্ট ইনস্টিটিউট থেকে যদি এডুকেশনটা পাওয়া যায় তাহলে আরো ভালোভাবে মানুষকে সেবা করা যেতে পারে। যাই হোক, থ্যাংক ইউ অল, সকলের মঙ্গল কামনা করছি। আজকে যারা ফ্যাকাল্টি আছে তাদের অনেক ধন্যবাদ কর্পোরেশনের পক্ষ থেকে মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন। এবং স্কলারশিপের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং দেশেরও নানান স্কলারশিপের সুবিধা আছে। আমি একটি পরিসংখ্যান দিয়ে শুধু আমি একটু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই যে মাধ্যমিক স্তরে আমরা দেখেছি যে এই ঐক্যশ্রীর কথা বললেন স্যার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের কারণে মুসলমান মেয়েদের অর্থাৎ মাইনরিটি মেয়েদের যে অংশগ্রহণ এত বেড়ে গেছে, মাধ্যমিক স্তরে প্রায় 33% মাইনরিটি মেয়েরা মাধ্যমিক স্তরে পড়ছে, উচ্চ মাধ্যমিক স্তরে
শতাংশ মেয়েরা পড়ছে। এইগুলো স্কলারশিপের কারণে অনেকটা সহজ হয়েছে, পড়ার সুযোগ বাড়ছে। আমরা এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমি আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছে WBMDFCর পক্ষ থেকে আমি স্বাগত জানাই সুজাতা সেন। Is the CEO of Future Hope, an organization that works with the street and slum children of Kolkata. Future Hope has 6 homes for children and English medium CBSE accredited free school in Kolkata. এছাড়া আমরা জানি দীর্ঘদিন ধরে তার পরিচিত ছিলেন যে ডাইরেক্টর ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ কাউন্সিলের, ইস্ট ছাড়া নর্থ ইস্ট ইন্ডিয়াও কভার করতেন, এডুকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এই বিষয় নিয়ে ব্রিটিশ কাউন্সিল কাজ করেন। She was also All India Senior Advisor for the Arts and Director of British Council Management Service, a company that was responsible for global IT and HR for the British Council. She is also a member of the West Bengal Heritage Commission, Managing Trustee of KMOMA, Kolkata Museum of Modern Art, and Director of Kolkata Literature Festival held within the International Kolkata Book Fair organized by the Publisher and Bookseller Guild. She is also on several educational board. অনেক দিন ধরে খুব পরিচিত মুখ এবং শিক্ষার ব্যাপারে তার একটা যথেষ্ট ধ্যান ধারণা আছে। আমরা অনুরোধ করব, আজকে আমরা কৃতজ্ঞতা জানাই সুজাতা সেন ম্যাডামকে, তিনি আমাদের এই অনুষ্ঠানে এত ব্যস্ততার সত্ত্বেও টাইম দিতে চেয়েছেন। আমি অনুরোধ করছি তার কথা শুরু করার জন্য। আর যারা ইউটিউব বা ফেসবুকে দেখছেন, যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের হেল্পলাইনে পাঠাবেন, আমরা বরাবরের মতো আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা সরাসরি প্রশ্নগুলো জেনে নেব, উত্তরগুলো। ধন্যবাদ ম্যাডাম। নমস্কার, ধন্যবাদ সবিতা, ধন্যবাদ এমডি কে স্যারকেও, যিনি আগে বললেন, খুব গুরুত্বপূর্ণ ভালো কথা বলেছেন উনি, ওগুলো আমাদের সবার মনে রাখতে হবে। আজকে কিন্তু কোভিড এর পরে পড়াশোনার সুযোগ কিন্তু বেড়ে গেছে। কোভিড এর সময় পড়াশোনার সুযোগ অনেক কম ছিল, বিশেষ করে রুরাল এরিয়াতে, গ্রামের দিকে অনেকদের ডিভাইস ছিল না, কানেক্টিভিটি ছিল না, তাই পড়াশোনার খুব অসুবিধে হয়েছে, সেটা আমরা জানি। অনেকেই পড়াশোনা ধরতে পারেননি, স্কুল করতে পারেননি, কলেজ করতে পারেননি, কিন্তু এই সব দেখে কিন্তু অনেক সুযোগ বেশি এখন হয়ে গেছে। সেজন্য সবাইকে, সব স্টুডেন্টসদের আমি ভরসা দিতে চাই যে ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো, স্কলারশিপ আর অনেক সুযোগ পাবে। আমি কিছু কিছু স্কলারশিপ সম্বন্ধে বলি, যেগুলো অনেক দিন ধরে চলে আসছে, কিন্তু কিছু কিছু এখন ইন্ডিয়া রিলেটেড, মানে আমাদের দেশের স্পেসিফিক স্কলারশিপ। প্রথমেই বলিনি যে ভারতবর্ষের থেকে যে স্টুডেন্টরা বিদেশে যায় পড়তে, তারা কিন্তু খুব ভালো করে। বেশিরভাগই ইউনিভার্সিটিতে আমরা দেখি যে ইন্ডিয়ান স্টুডেন্টরাই টপার। ওরা কিন্তু একটা মানে পারপাস নিয়ে যায়, ফোকাস নিয়ে যায় যে পড়াশোনা করব, ভালো করব। আর আমাদের স্কুলিং সিস্টেমটা এত ভালো যে ওরা ওখানে গিয়ে ন্যাচারালি কিন্তু খুব ভালো করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে ছেলেমেয়েরা যায়, তারা খুব ভালো করে বিদেশে গিয়ে, বিদেশের কলেজে আর ইউনিভার্সিটিতে। তাই আমি জানি তোমরাও ভালো করবে, কিন্তু সেটা আমার খুব মানে বিশ্বাস যে তোমরাও ভালো করবে। কারণ কি, তোমরা মন দিয়ে যদি পড়াশোনা করো, তোমরা যদি সব কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজে যদি খোঁজ রাখো, তাহলে তোমাদের মতন সব ছেলেমেয়েরাই কিন্তু সুযোগ পাবে আর ভালো করবে। একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি কিংবা যে কোনো স্কলারশিপে একটা পার্সোনাল স্টেটমেন্ট থাকে যে তুমি কেন এই স্কলারশিপটা চাইছো, তুমি কেন বিদেশে গিয়ে পড়তে চাইছো, বিদেশে গিয়ে পড়ে তুমি কি কন্ট্রিবিউশন করবে তোমার দেশে। তো এটা কিন্তু সবসময় মনে রাখবে, যখনই কোনো স্কলারশিপের অ্যাপ্লাই করবে তখন কিন্তু মনে রাখবে যে আমি কেন পড়তে চাইছি, আমি কেন এই স্কলারশিপটা অ্যাপ্লাই করছি, আমি এই শিক্ষাটা পেয়ে আমি ফিরে এসে কি করব। সবাই কিন্তু বলে যে তোমাদের ফিরে এসে ওই নলেজটা, ওই যেটা শিখলে সেটা যেন তোমরা কাজে লাগাতে পারো তোমাদের দেশে, তোমাদের শহরে, তোমাদের গ্রামে। তো এটা খুব ভালো করে ভেবে নেবে। কিন্তু এটা যত সুন্দর করে লিখতে পারবে, যত ভালো করে লিখতে পারবে, তত তোমাদের স্কলারশিপ পাওয়ার চান্সটা, তোমাদের শর্টলিস্টিং হওয়া, ইন্টারভিউ হওয়ার চান্সটা অনেক বেশি। তো আমি কিছু কিছু স্কলারশিপ বলি যেগুলো এখন স্পেশালি ভারতবর্ষের জন্য পার্টিকুলারলি অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে গ্রেট স্কলারশিপ, ইউকে ইন্ডিয়া স্কলারশিপ। এই স্কলারশিপে অ্যাটলিস্ট 20টি ইউনিভার্সিটি আছে যারা এই স্কলারশিপটা দেখছে। তোমরা গুগল করে দেখে নিতে পারো গ্রেট স্কলারশিপ।
তারপরে তাছাড়া অনেক স্কলারশিপ আছে, যেরকম রোড স্কলারশিপ আছে, হর্নবি স্কলারশিপ আছে ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইরাসমাস স্কলারশিপ আছে, কমনওয়েলথ আছে, ফিলিক্স আছে, গোয়া এডুকেশন ট্রাস্টে একটা স্পেসিফিক স্কলারশিপ আছে, সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, কেন কি আমি সেটা জাস্ট মেনশন করছি, যেরকম স্পেসিফিক স্কলারশিপসও আছে, ইনল্যাক্স আছে, চিভনিং স্কলারশিপ আছে। চিভনিং স্কলারশিপ অবশ্য যারা কাজ করে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় বাইরে গিয়ে বাইরের কাজের জগৎটা চেনা। চার্লস স্কলারশিপ আছে যারা মিউজিক, আর্ট এই নিয়ে ফার্দার নিজেদের গবেষণা করতে চায়, কিন্তু একটা এক্সপিরিয়েন্স চায় কোনো স্টুডিওতে, তো সেই স্কলারশিপও আছে। প্লাস প্রত্যেকটি কলেজে, বেশিরভাগ কলেজে একটা ইন্ডিভিজুয়াল স্কলারশিপ আছে, যেখানে কলেজে আইদার ফি ওয়েভার দেওয়া হয় অথবা বলা হয় ঠিক আছে এতটা ডিসকাউন্ট দিলাম, এতটা আমি ফিস থেকে কম করে দিলাম। অনেক কর্পোরেট স্কলারশিপস আছে, যেখানে কর্পোরেটসরা বলছে যে বিদেশে গেলে আমাদের এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারো, ভালো করে লিখবে যে কেন তোমরা এই স্কলারশিপটা চাইছো, তোমরা কেন এলিজিবল, তোমরা গিয়ে ওখানে কি করবে। অনেক সেই ধরনের স্কলারশিপসও আছে। তো আমি সবাইকে বলবো যে এগুলোর একটু খোঁজ রাখো, এই স্কলারশিপ গুলো একটু গুগল করো, খোঁজ করো, তোমরা সব খবর পেয়ে যাবে যে কোথায় কি স্কলারশিপ আছে। আর তাছাড়া বিদেশে গিয়ে পড়াশোনা করার এখন অনেক সুবিধা হয়ে গেছে, সব ব্যাংক থেকে কিন্তু এডুকেশন লোন দিচ্ছে। এডুকেশন লোন এর ইজি রিপেমেন্ট, 7 বছর পরে তোমরা রিপেমেন্ট করতে হবে, আর চাকরি পেলে রিপেমেন্ট করবে, 7 বছর পরে রিপেমেন্ট করবে। সো অনেক সুবিধা করে দিয়েছে ব্যাংক থেকেও ফরেনে পড়ার এডুকেশন লোনের। আমার নিজের মেয়ে এডুকেশন লোন নিয়ে বিদেশে পড়েছে, সেই জন্য আমি একদম পার্সোনালি জানি যে এটা মানে পাওয়া যায় এবং এটা চেষ্টা করলে খুব সুবিধে হয়। সো এইগুলো বলে আমি এখন একটুখানি পজ দিই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আমাকে করতে পারো। আমি এখানকার স্কলারশিপ সম্বন্ধে তো বললামই না, আমার আমি এগ্রি করি যে যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে স্কলারশিপটা গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছে সেটা খুবই ভালো, আর ওটা আমি জানি অনেক স্টুডেন্টরা পেয়েছে, ডাইরেক্টলি সেটা স্টুডেন্ট কলেজের কাছে চলে যায়। ওটা এত সুবিধের এত ভালো একটা কাজ করেছেন গভর্নমেন্ট থেকে যে আমি সেটা যখনই শুনি কোনো স্টুডেন্ট পেয়েছি আমার খুব ভালো লাগে। তো এখন আমি একটু পজ করছি যে কোনো প্রশ্ন আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করেছেন, সেইগুলোই আরেকটু জানতে চাইছি। অলরেডি আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছে। আপনি যারা বিদেশে পড়তে যেতে চায় স্কলারশিপের জন্য, এই যে পার্সোনাল স্টেটমেন্ট, নিজের ব্যাপারে আমি কি করতে চাই, কেন এইখানেই যত ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসে তারা খোঁজ খবর নিতে যে এটা কি ধরনের হয়, এইটা কি কি জিনিস এই পার্সোনাল স্টেটমেন্টে থাকলে সেটা খুব কম্পেলিং হয়, অ্যাপিলিং হয় যাদের কাছে পাঠাচ্ছি। এই প্রশ্নটা একজন করেছেন যে এইটা কতটা লেন্থ হওয়া দরকার, কতটা ইমপ্রেসিভ লিখলে আমি এইটা, যদি একটু আপনি দীর্ঘদিন ধরে এগুলো দেখেছেন বা জানেন যদি একটু বলেন এটা নিয়ে। আমার মনে হয় সবচেয়ে আগে মানে কনসাইসলি নিজের যে যে তোমাদের থিঙ্কিংটা, তোমরা যেটা ভাবছো সেটা যদি সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, ভাবো তোমরা যদি 500 ওয়ার্ডের মধ্যে সেটা লিখে ফেলো, একটা সীমা রাখো, লিমিট রাখো যে 500 ওয়ার্ডস এর মধ্যে। অনেক কলেজ অনেক স্কলারশিপ থেকেই বলে 500 ওয়ার্ডস এর মধ্যে, এক পাতার মধ্যে তোমাদের এটা লিখতে হবে। তো 500 ওয়ার্ড ধরে নাও, তার মধ্যে লিখবে। সবচেয়ে আগে নিজের সম্বন্ধে একটু বলবে যে তুমি কি করো, তুমি কেন সেই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে চাও যার জন্য তুমি স্কলারশিপ চাইছো। তো তুমি সেই সাবজেক্টের সম্বন্ধে যত বেশি রিসার্চ করবে, যত বেশি বুঝতে পারবে যে আমি কেন এটা পড়তে চাইছি। আমার বিবিএ করতে ভালো লাগে, আমার এমবিএ করতে ভালো লাগে, কেন ভালো লাগে, কি হবে সে এমবিএ করে, কি হবে সে বিবিএ করে, কি হবে সে বিসিএ করে, তুমি কেন সেটা করতে চাইছো সেটার জন্য খুব একটু চিন্তা করে ভেবে নেবে। তারপরে তুমি সেটা কেন মনে করো যে পার্টিকুলার স্কলারশিপের জন্য তুমি এলিজিবল। তো অনেকেই তো আছে এখানে, হাজারো লক্ষ ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছে, কেন তুমি পার্টিকুলারলি এলিজিবল, কেন কি তুমি ওই কাজটা ওই পড়াশোনাটা করে এইটা করতে চাও। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি এই পড়াশোনাটা করে এরপর এসে আমি এইভাবে এই যেটা আমি শিখলাম সেটা আমি ফিরে এসে এটা এইভাবে প্রয়োগ, এই জন্যে এইভাবে ভেবে লিখবে সবসময়, কনসাইসলি ফোকাসড, আমি কেন যেতে চাই, আমি কেন এসে কি করব। সব স্কলারশিপে পার্সোনাল স্টেটমেন্টে যে কোনো দেশে এটা লিখবে,
সেটা ইউকে হোক, ইউএস হোক, যে কোনো কান্ট্রি হোক, ইউরোপিয়ান যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল স্টেটমেন্ট। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যেটা আপনি বলেছিলেন যে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে, অর্থাৎ নিজের চারপাশটা সম্পর্কে খুব ভালো ধ্যান ধারণা থাকতে হবে, এবং অনেক টাইমে দেখি আমাদের কাছে ইন্টার্নশিপের জন্য অনেকেই আসে এবং এই কাজটা তাদের স্কলারশিপের ক্ষেত্রে এনজিওতে বা রিসার্চের কাজের জন্য আসে পরবর্তীকালে। এই ধরনের এইটা কি কোনো রকম ক্রেডিট এক্সট্রা পাওয়া যায়? এইটা একটা আরেকজন জানতে চেয়েছেন যে আমরা কতটা নিজে কারেন্ট অ্যাফেয়ার বা কতটা কাজের অভিজ্ঞতা থাকলে আমরা স্কলারশিপ পেতে পারি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স জানাটা একটা সবার দরকার। হ্যাঁ। আর শুধু টেলিভিশনের নিউজ দেখে আর নিউজ পেপারের একটুখানি আর্টিকেল পড়ে কিন্তু সেটা জানা যায় না। সেটার জন্য নিউজ পেপার, যদি তোমরা কোনো নিউজ পোর্টালে যাও, অনলাইন লিঙ্কে যাও, তাহলে সেগুলোর যে হাইপার লিঙ্ক গুলো আছে সেটা থেকে আরো ভেতরে গিয়ে একটু বেশি করে রিসার্চ করবে, যাতে পুরো ব্যাপারটা যখনই কোনো কোর্ট কেস নিয়ে মেনশন হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে মেনশন হয়, তখন সেটা একটু জেনে নেবে যে সেটা কি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি, কেন সেই কোর্ট কেসটা হচ্ছে, কেন কোর্ট সেই রায়টা দিয়েছেন। এটা একটা জাস্ট মানে যেখানে কোর্ট ইনভলভ। আদারওয়াইজ যে কোনো জিনিসে যখন তোমরা কোনো নিউজ পড়বে, তার একটু ভেতরে ঢুকে যাবে। যত ভেতরে ঢুকবে, যত বুঝবে ব্যাপারটা, তত বেশি কিন্তু তোমরা ইন্টারভিউতে ফেস টু ফেস কথা বললে তোমরা নিজেরাও ইন্টারেস্টিং পার্সনস হবে, আর উত্তরগুলোও ভালো করে দিতে পারবে। ঠিকই। আপনাকে আরেকটি প্রশ্ন করব এই পর্বে। আমরা জানি আমাদের এই প্রোগ্রাম মূলত গ্রামীণ অঞ্চল থেকে দেখেন, মাইনরিটি কনসেন্ট্রেট ডিস্ট্রিক্ট গুলো বা গ্রামীণ ক্ষেত্র থেকে। অনেকেই সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে খুবই ভালো রেজাল্ট করে, কিন্তু তাদের একটা বড় লিমিটেশন থাকে যে ইংরেজির প্রতি দুর্বলতা, এবং এর কারণে ফরেন স্কলারশিপ বা অন্য কিছু পেতে অসুবিধা হয় কিনা। যারা সায়েন্স সাবজেক্টে পড়ছে বা আর্টস বা অন্য কোনো ক্ষেত্রে হলেও ইংরেজির যে একটা দুর্বলতা, আমরা অন্য প্রোগ্রামগুলোতে বারবার শুনেছি যে ইংরেজির একটা দুর্বলতা, অদক্ষতা আছে, সেইটা কি কিরকম ভাবে কাটিয়ে উঠতে পারে, যদিও তারা সাবজেক্টে খুব ভালো ফল করে? দেখো, পার্সোনালি আমি মনে করি না যে ইংরেজি দুর্বলতা হলে এমন ঠিকই। কিছু পিছিয়ে যাওয়ার ব্যাপার আছে। কেন কি, অনেক দেশ আছে যেখানে কিন্তু ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। সেখানেও কিন্তু এখন তোমার ডেপথ অফ নলেজ, তোমার পার্সোনাল ফোকাস কি, সেটা মোর ইম্পর্টেন্ট। আর ইংরেজিটা শেখা, সেটা কিন্তু সবাই পারে। ইংরেজি তো ফাইনালি একটা সোশ্যাল জিনিস না, যে আমি ইংরেজিতে সুন্দর করে ফ্লুয়েন্টলি কথা বলতে পারলাম, সেটাও একটা, হ্যাঁ সেটা একটা দরকার আছে। কিন্তু ইংরেজিটা অ্যাকচুয়ালি একটা এমপ্লয়াবিলিটি টুল। ইংরেজি একটা ফাংশনাল জিনিস। আমার ওটা যতটা দরকার ততটাই লাগবে। সো সেই জন্য ইংরেজি শেখার জন্য কিন্তু কোনো এখন অনলাইন অনেক রিসোর্স আছে, ব্রিটিশ Right. কাউন্সিল থেকে ইংরেজি পড়ানো হয়, অনেক সুবিধা আছে ইংরেজি শেখার। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আজকের অনুষ্ঠানের সূচনাটা করলেন, এবং এই আলোচনাটা আমরা আগামী কয়েকটা সপ্তাহ ধরে চালিয়ে যাব যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোথায় স্কলারশিপের সুযোগ পেতে পারে, এবং কোনোটাই প্রতিবন্ধকতা নয়, সেটা তো ম্যাডাম বললেন যে গ্রামীণ ক্ষেত্রে হোক বা, এবং কি কি জিনিস তাদের সামনে রাখতে হবে এই ব্যাপারে কিন্তু খুবই বিস্তারিতভাবে বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। WBMDFCর পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞতা জানাই আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা মূলত ইউকের নিয়ে অনেকটাই হবে, কেন এরপরে আমাদের সঙ্গে জয়েন করবেন, আমাদের সঙ্গে আছেন ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী। আমরা জানি যে ব্রিটিশ কাউন্সিল ইস্ট এবং নর্থ ইস্টের ডিরেক্টর। আমি অনুরোধ করব ডক্টর দেবাঞ্জন চক্রবর্তীকে, এবং প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাই WBMDFCর পক্ষ থেকে, এত শর্ট টাইমে আপনি এগ্রি করেছেন এবং ব্যস্ততার মধ্যেও আজকে কথা বলতে রাজি হয়েছেন। আমরা 72তম পর্ব চলছে এবং এটা খুবই একটা জনপ্রিয় প্রোগ্রাম। আমাদের ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিমিং হয় এবং পরে বহু ছেলে মেয়ে দেখে, এবং এটা একটা অপূর্ব সুযোগ যে আপনাদের মুখ থেকে সরাসরি শোনার সুযোগ পাবো। আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আমি খুবই আনন্দিত আজকে আপনাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করতে পেরে। আমরা এটা যেভাবে করতে চাইছিলাম সেভাবে যদি শাবির সাহেব আপনার অনুমতি নিয়ে এগোই, হ্যাঁ, একদম। অল্প কিছুটা বলবো ব্রিটিশ কাউন্সিল কি করে এবং শিক্ষা এবং ইংরেজির ক্ষেত্রে আমরা কি করি। তারপর আমার এক সহকর্মী আজহার আলী, উনি
একটু ডিটেইলড একটু স্লাইটলি মোর টেকনিক্যাল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাইট করবেন রাইট রাইট ইউকেতে পড়তে গেলে ছাত্রছাত্রীদের কি কি জানা উচিত। আমি আজহারকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওয়েলকাম আজহার। এবং আমি যদি এটা ইংরেজিতে বলি তাহলে কি কোনো অসুবিধা হবে? কেননা আমাদের আপনি বলতে পারেন মিক্স আমি করে বলতে পারেন। বলবো আমি একটু বাংলায়, আমি এবং আজহার দুজনেই যদি অসুবিধা হয় আমরা অল্প বাংলাতেও এটা বলতে পারি। সুজাতা দি আগে ঠিক আমার আগে বলছিলেন, আমি শুনছিলাম, উনি আমার পূর্বসূরি ছিলেন, তো খুবই ভালো লাগলো সুজাতা দিকে দেখে। আর উনি যে কথাগুলো বলছিলেন সেগুলো খুব একদম আমি একদম একমত ওনার সাথে, যে ইংরেজি নিয়ে আমরা একটু বেশি অবসেস করি। দুটো জিনিস এখানে বলে রাখা ভালো, যে আমরা কিন্তু অনেকেই যথেষ্ট ইংরেজি জানি। ক্রিকেটটা তো আমাদের দেশে ভীষণ জনপ্রিয় একটা খেলা। ক্রিকেট ইংরেজি ছাড়া জানা মানে একটা বেসিক ইংরেজি না জানলে ক্রিকেটের প্রত্যেকটা ক্রিকেটিং টার্ম একটা ইংলিশ ওয়ার্ড। সো আমাদের দেশে এমনিতেই আমাদের এনভায়রনমেন্টে অনেকটা ইংরেজি ন্যাচারালি প্রেজেন্ট। সো সেইটা যদি আমরা একটুখানি মন দিয়ে ফলো করি তাহলেই এটা একটা কনফিডেন্সের ব্যাপার আর কি। এনিওয়ে, আমি তাহলে একটু বলতে শুরু করি যে ব্রিটিশ কাউন্সিল কি, আমরা কি করি। British Council is the UK government's agency for international and cultural relations. আমরা পৃথিবীতে 100টা দেশের উপরে আমরা বর্তমান, এবং আমাদের ভারতবর্ষে we have been here for 74 years. This year, as India celebrates its 75th anniversary of independence, we have partnered with the government of India to deliver a year-long program across many cities called India UK Year of Culture. Education and culture, as I said, is at the heart of everything that the British Council does. We also are one of the world's, we also happen to be one of the world's leading English language teaching institution, and we'll go into that in a little bit more detail. The first point I'd like to make for students who would like to study in the UK, there couldn't be a better time for you to make this decision. The reason I say this is because just yesterday we received this wonderful news that over 116,000 Indian students are currently in the UK, and India has just pipped China as the country that has the largest number of international students in UK campuses. So I think that is something for us to celebrate in many ways. I personally feel really even more delighted at this because I have had the opportunity to study in the UK earlier in my career. I did my PhD from a top British university. And I think the links that students in the UK build, Indian students in the UK build with the UK, and increasingly British students coming into India will build with India. This constitutes one of the most important pillars of India-UK relationship that has been defined as the living bridge by Honorable Prime Minister of India. India and the UK have signed two very major agreements. One is an India-UK roadmap 2030, which lays out a number of important areas as very important ways in which India and UK will be working together. Education, research, innovation, and students are a very critical part of that relationship and roadmap 2030. Last month, India and UK government signed what is a landmark agreement called Mutual Recognition of Qualifications. Earlier, many Indian qualifications were not accepted by British education system on face value and vice versa. However, the mutual recognition of qualifications is a first but a giant step
towards removing some of those blocks and barriers in terms of recognizing uh, degrees, certificates, and diplomas at various levels between our two countries. I think this is the overall kind of context, and the alumni that UK universities have in India, they are increasingly at the focus of our activities, and we have a new UK in India alumni strategy that's being developed by my colleague Azhar and our education team across India. And once students come back from the UK, Indian students, they do have this opportunity to join this network, which allows them to um, have wider opportunities, professional opportunities open up for them. And there are also opportunities in terms of post-study work for immediately after completing the UK degree or qualification that students have. I will stop here and invite my colleague Azhar Ali, Senior Manager Education for British Council India, to take you through a slightly more detailed presentation on studying in UK opportunities, learning English with us, becoming members of a library. Thank you. And I'm around to answer any questions at the end of this. Thank you very much, Dr. Chakravarti. And I would like to take this opportunity on behalf of British Council to thank Mr. Ahmed and West Bengal Minority Development and Finance to having us here. Thank you very much. It's a pleasure to be here. And uh, in today's presentation, basically, আমি একটা overview present করব about why UK, that is our area of work, why UK is a preferred destination for higher studies, and then I'll move to how section, that how can the youth listening today this particular presentation can be a part of it. So to start with, choosing a study destination can be a complex process, and অনেকগুলো factors আছে that actually leads to deciding where do you want to study, especially when it is not your home country. I mean, so here today the first question in everybody's mind should be যে কেন UK, কেন, what is so special, কি culture খুবই ভালো লাগে, or it's a great place to be as a student, is the qualification globally recognized, what is the value for money, what are the career prospects, and the academic excellence, of course. Now these are something which are common factor যেটা অন্য কোনো দেশে হতে পারে, but at the same time I would like to say that there are three factors যেটা stand out করে, যেটা unique about UK as a higher education destination, আর সেই তিনটে হলো, first is highly research oriented institutes. Point number two is the teaching method, and the third point is the industry to institution interaction. Now, as a student aspiring to study in UK, you may think that how these factors actually is related to you when you're planning to study your undergraduate or a postgraduate program. So I'll just explain it to you bit by bit, that when you actually study in an institute which is highly research oriented, you are in touch with the faculties who are involved in global research partnerships, and hence you have a very innovative curriculum. You are abreast with the current affairs, what's happening in today's world in terms of research and innovation, as well as you have the first hand access to the journals before it goes out in the public. The next thing is the teaching methodology. UK is a learner centric country where the focus is on creating knowledge and not on acquiring knowledge. And the third part is the industry to institution interaction, which is obviously very, very important, where the UK universities are very well connected with the industry. You will see যে faculties ওখানে আছে and the professors, most of them have got a very rich industry experience also. So as a student, you get to know that what is the trend in the industry, which you are there's a high probability that you will be a future employee of. What are the ups and downs? What are the employability skills in that particular industry? Now this is very, very important. Like the employers all around the world, it is it is a common opinion that
there is no dearth of graduates, but yes, there is a dearth of employable graduates. Okay, and the UK universities as a whole, not one particular university, but as a whole, they ensure that they do everything to inculcate those employability skills within you. That when you graduate, irrespective of the program or the university, you are ready for job. You are job ready for the employers. So apart from all this, and this basically results in the fact that the UK graduates are highly employable. I mean, more than 90% of UK graduates are employed within 6 months of completing their graduation. So the data itself speaks a lot. আর এবার আমি বলতে চাইবো that not only as a qualification, but a UK education is an experience, and this you will hear from any UK alumni, and we are grateful that we have Dr. Chakrabarti with us, who is himself a UK alumni. That there's one thing that they say, they speak a lot, of course, about their education in UK. কিন্তু একটা জিনিস যেটা common is that experience that they have is unique, and the learning that they have from UK, they carry it throughout their life. It helps them in their personal, in their professional life, to have a global outlook of things, where you are in a class with 25 to 30 different nationalities of students. Now that is so wonderful. That is so wonderful that you literally live the diversity out there, and it basically prepares you to go out into the wider world as global citizens and take on your role of leadership in the field of your choice. And this is common with every UK university. I mean, irrespective of the university that you choose, there is a quality of education that you are entitled to, and that is guaranteed over there, because the whole higher education mechanism of UK is known for its quality assurance. The whole system is such that basically it is assessed against a very clear framework, and all this process is in place to ensure that you as a student, you get the quality of education that you are entitled for. Now very quickly, I would like to share my screen, and just I'll run through a very short presentation. uh, Mr. Ahmed, if you can just give me a prompt, can you see my screen? Yes. Thank It you. is Thank you very visible. We much. can see. Right. Thank you. So the introduction has already been given by Dr. Chakrabarti, so I will move on. As you know, United Kingdom is basically comprised of 4 countries: England, Scotland, Wales, and Northern Ireland. It is one of the most forward-looking country, which is open and inclusive. Diversity is encouraged in every institution over there, and the quality assurance mechanism that I was talking about, that basically leads into the fact that you take any survey around the world, you will find that 2 to 3 universities out of the top 10 are from UK. And overall, in the recent Times Higher Education survey, 28 out of the top 200 universities are from UK. In the year 2020-2021, more than 82,000 undergraduates and postgraduate students from India chose to study in the UK over other countries. Careers and employment, of course, are a very important aspect. As I said, the UK graduates are highly employable. As a student in UK, you can work up to 20 hours a week depending upon the course that you have applied for. One important aspect is the graduate route. This has been rolled out in the year 2020, from the summer of 2021. This is a great opportunity for you as a student who aspires to apply for an undergraduate or a postgraduate program or a PhD, as it enables you to stay in the UK for 2 years after the completion of your program. If you plan to study an undergraduate or a postgraduate program, if you plan to study your PhD in UK, then you can stay up to 3 years. So it is a great opportunity for you as a student to stay for another 2 or 3 years, depending upon your course,
and you can look for job as well as you can enrich your skills during these 2 to 3 years. You also have the opportunity to switch to a skilled work visa once you have found a suitable job. Studying in UK is a good value for money. It is the average cost of living in UK is lower than both the USA and Australia. As you can see, although it totally depends on the way you want to live. Obviously, সবার থাকার একটা standards our choice আলাদা আলাদা হয়, and we should respect that. So, but this is the approximate cost that you see on the screen. This is very much an approximation, and it has a lot of variables, and it depends. UK as a country is very well connected by every form of transportation, that is sea link, roadways, railways, and of course airports. What are the study options? So for undergraduate, there are basically the basic program is bachelor's only. It is either full-time or part-time. Majority of the undergraduate program is for 3 years. Some of the undergraduate program are also for 4 years. There are certain shorter courses such as the foundation degree, diploma of higher education, higher national diploma, and certificate of higher education. Now, the whole undergraduate admission in UK is managed by a body which is called UCAS, that is the Universities and College Admission Services. So I'm not getting into too much of a detail. For many of you, this may be your first interaction with the higher education system of UK. So I'm trying to keep it as simple as possible, and we will be having further opportunities, and you can always connect with us. How to apply? These are the broad steps to apply, whether for an undergraduate, postgraduate, or above programs. These are the broad steps where you start from choosing UK as a study destination and finally end up securing a position in one of the universities. There are two important aspects that you should look into. The first, everything should start from the subject area of your personal interest, and there should not be any compromise on that. Because as it was mentioned earlier in this session, that it is very important that you portray that why are you choosing a particular program. So there shouldn't be any compromise, and then things should proceed maybe based on the job opportunities, ওই যে qualification আছে তার recognition কি globally, and then you should shift on where to study, as in there are many universities. So again, there is an element of choice where it depends where do you want to study, whether in a university of central London or some other university which is outside London. So location, yes, matters, size, subject expertise. অনেক সময় কি হয়, আর এটা obviously ইন্ডিয়াতেও হয়, যে a university may be in an overall ranking, it may rank number 1, but there's a particular department or subject area where you want to study, আর দেখা গেল যে অন্য একটা ইউনিভার্সিটিজ এর ওই ডিপার্টমেন্টটা সবথেকে ভালো, even better than the university that ranks number 1. So এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে. What are the links with the industry? How well connected the university is with the industry? What are the international opportunities? That whether this particular university is providing you with any internship opportunities or not. So these are the important things that you keep on mind. You can make a note of our British Council website at the end of the presentation. You visit our website, write to us. এটা হচ্ছে আমাদের Study UK University Finder tool, which you may find useful. এটা হচ্ছে basically undergraduate application a deadline. Or obviously now I'll move on to the post graduation aspect of it. Eta hocche additional entry requirement. In UK usually the requirement is the application only, but kichu kichu courses ache, especially jeta law or medicine and allied program jetar jonne entrance test e boste hoy, otherwise onnanno program er jonne kono entrance test nei. Applying for a UK visa, so these are the cost involved. UK visa you can apply 6 months in advance. Aage eta hoto you could only apply 3 months in advance of your, before the start of your program. Kintu ekhon you can apply 6 months in advance, and the cost is £363.
fees vary করে from one university to the other. এটা যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, this is just an approximation. It varies from one university to the other as well as one program to the other program. Now, before I move on to the scholarship, I would like to say that for post graduation, basically, the unlike the undergraduation, post graduation jonne you need to apply directly to the universities. Jemni undergraduate jonne you need to apply to the through the UCAS portal only, but here in postgraduate and above you apply directly with the university. Each university have their own deadline, আর তাদের যে academic criteria সেটা হচ্ছে basically একটা হচ্ছে obviously in that subject area they will see your academic track record, and they might or may not ask you for to prepare in an English language proficiency test. They might ask you for a IELTS score or any other examination that they have devised as an English language proficiency test. Now, another important aspect, or rather the most important aspect of your application in a UK universities is going to be your personal statement. Now, remember, usually there is a word limit of 500 words, and I would like to say that এটা সমস্ত ছাত্রদের কাছে একটা opportunity to highlight your skills. This is nothing to be scared of. It is an opportunity for you যে নিজের skills গুলোকে highlight করা। আর UK university basically জানতে চায় that how clear are you on your choice of subject. Why do you want to study? I mean, be it a personal statement for the scholarship or be it a personal statement for application to a UK university. যেটা ওরা জানতে চায় যে how clear are you? Why do you want to study this particular program? How do you want to take it forward? How does this particular program fits into the larger ambition of your life? So this is a very short, precise, personalized story of yours. A personal statement is basically a UK university তার কাছে একটা সাবজেক্টে ধরুন 100টা সিট আছে আর 1000টা অ্যাপ্লিকেশন আছে, they are indirectly asking you a question that why should I provide you with this seat, one particular position, কেন, what is so special about you? So this is the opportunity to highlight your specialities, to narrate your own personal story. So now we come to the scholarships. Now scholarships jeta ache seta, there are various scholarships which are managed by British Council directly, আর অন্যান্য scholarship আছে. I'm talking specifically about the scholarships available for Indian students to study in UK universities. So কিছু scholarship আছে যেটা managed by British Council, administered by British Council, আর অন্যান্য স্কলারশিপও আছে যেটা বিভিন্ন UK bodies আর UK ইউনিভার্সিটি কিংবা গ্রুপ অফ ইউনিভার্সিটি ম্যানেজ করে, ঠিক আছে? So these are the on your screen, as you can see, there's Great Scholarship, Charles Wallace India Trust Scholarship, Commonwealth Scholarship, British Council Scholarship for Women in STEM, and there are other scholarships like Shevening, there is Rhodes Scholarship, there is Felix Scholarship, and like Dr. Chakrabarty is himself a Felix Scholar. So there are other scholarships which are offered by every UK university. মানে প্রায় প্রত্যেকটা UK ইউনিভার্সিটি তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ রাখে। সেটা হয়তো পুরোটা কোর্স ফি আর লিভিং কস্ট নাও কভার করতে পারে, বাট পার্শিয়ালি ডেফিনেটলি করে, and that is really helpful. Okay, and we do have a very comprehensive scholarship guide যেটা available on request. So আপনারা মিস্টার আহমদ তো আমাদের সঙ্গে যোগাযোগে থাকেনি, ওনার মাধ্যমে এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট we can provide it for you. We'll be really glad and happy to provide it to you. So remember, UK তে কি হয় যে সবসময় যে হোল অ্যাডমিশন প্রসেস এটা এক বছর আগে স্টার্ট হয়ে যায়। মানে সেপ্টেম্বর 2023 যে অ্যাডমিশন প্রসেসটা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর বাই দি মান্থ অফ সেপ্টেম্বর অলমোস্ট এভরি ইউনিভার্সিটি উইল ওপেন দেয়ার অ্যাডমিশনস। প্লাস ইউকেতে দুটো মেন ইনটেক হয়, একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে যেটা মেজর ইনটেক আমরা বলি, আর একটা হয় জানুয়ারি মাসে যেটা নট সো মেজর, মানে অনেক ইউনিভার্সিটিতে জানুয়ারি ইনটেক নাও থাকতে পারে কিন্তু সেপ্টেম্বরটা অবভিয়াসলি থাকে। এই হচ্ছে দুটো ইনটেক, আর simultaneously you have to manage or prepare for scholarship, and for that first the awareness is very very important.
the knowledge is very very important, আর এটাও ইম্পর্টেন্ট হচ্ছে যে কোথায় এই ইনফরমেশনটা পাওয়া যাবে। সো আমাদের অবভিয়াসলি ব্রিটিশ কাউন্সিলের নিজের ওয়েবসাইট আছে, প্লিজ কিপ ভিজিটিং, কেন কি এই স্কলারশিপ গুলো আপডেট হতে থাকে। অ্যাজ ইন এখন ধরো if you visit, you may find that most of the scholarships are closed now, কেন কি এই বছর যেটা সেপ্টেম্বর 2022 ইনটেকের জন্য প্রায় সব স্কলারশিপ ক্লোজ হয়ে গেছে। বাট অ্যাজ ইউ মুভ across months, you will see that আস্তে আস্তে scholarships open হচ্ছে for the next year। তাই জন্য it is very important to revisit our British Council's website. So this is all about scholarships. I would encourage you all to please visit our website, write to us. At the end of this slide, I have my email ID. Feel free to write to me. আমরা খুবই খুশি হব যে আমরা যত বেশি কোয়েরি পাবো আপনাদের থেকে, and we will be glad to support you within our limitations. We will be very happy and glad to support you. So after this, we'll move on to our very vibrant English language teaching center, and these are the offerings that we have. We have the everyday English, where you practice, improve your listening, reading, writing and speaking skills with one of the best faculties of the world. You gain confidence using English in a wide range of everyday situations. A bit about workplace English. You improve your communication skills in the workplace with a focus on grammar, vocabulary and pronunciation. You build confidence through improving your fluency and accuracy. So and the unique aspect যেটা আমি বলি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের আছে, যে এখানে ক্লাসগুলো খুবই ইন্টারঅ্যাক্টিভ হয়। The method of teaching is very very interactive, where many a times the student doesn't feel that he or she is learning something. ওই না যে একটা মানে বই খুলে and the flow of communication is one way, এটা হয় না। ওখানে এতগুলো গ্রুপ অ্যাক্টিভিটিস হয়, where practical scenarios দেওয়া হয় and where you are encouraged to এটা feedback যেটা আমরা পাই, that many of the students by the end of first, second or third months, they start realizing that they go into this automatic mode where they don't realize that they are learning. So it is like they are presented with various real life scenarios and group activities and interactive activities to build on their confidence, which is very very important. So practice in a safe and inclusive environment through simulated tasks that focus on business related topics. Spoken English, our face-to-face spoken English course is designed to help you achieve a natural speaking style as well as gain confidence in speaking English. With our spoken English modules, you will talk, practice and improve your pronunciation and intonation. And we have a very vibrant library also, where you can be a member of. You can take a membership for the physical libraries in Kolkata, as well as there is a very vibrant digital library offer, where you have access to a lot of magazines, newspapers and journals which are full of knowledge that is of utmost importance to you in the way, as you know, we are living in a world that is constantly changing. So you have it is like a one-stop solution for you to be abreast with what's happening in the world. We also have the Ies Preparatory Course, which I was speaking about. Ies, the full form is International English Language Testing System, and it is a globally recognized English language proficiency test. So বিভিন্ন UK universities and even universities other than UK, it is like you are from a non-English speaking country, and how you're going to manage in an English speaking country basically. And for that, you, or rather us, have to go through this IELTS test. So it is a globally standardized and accepted English language proficiency test. And in our English language center, we have the faculties who prepare you for this particular examination. So thank you very much for listening. Thank you very much for your time, and I'm ever so thankful for Mr. Ahmed and the department for having us here today. It was a pleasure. We have time for any questions. I think I know. Thank you, Dr. Chakravarti and Azhar. Thank you very much for this. Although it's a half an hour, but it's a well introduction to the world of study in UK.
আমার কয়েকটা প্রশ্ন এসছে, আর যদি এখানে যারা আছে করতে চান তারাও আপনাদেরকে খুবই স্বল্প সময় আছে, আপনাদেরকে লিভ করতে হবে। আজহার, আপনি একটা কথা বলেছেন, there is no dearth of graduate but there is a dearth of employable youth। তো আপনাদের অভিজ্ঞতাতে এই যে এমপ্লয়াবিলিটির দিক থেকে যদি আমরা ভাবি, কি কি ধরনের কোর্স ইন ডিমান্ড ইন ইউকে, যেগুলো এখান থেকে কোন কোন ফিল্ড অফ স্টাডি ইজ ইন ডিমান্ড, যার জন্য অনেকে অ্যাপ্লাই করছে, সেইগুলো নিয়ে যদি একটু একজন জানতে চাইছেন, তারপর আমি নেক্সট প্রশ্নতে আসছি। হোয়াট আর দ্য এমার্জিং হ্যাঁ, ফিল্ড ফর? খুবই ভালো প্রশ্ন এটা। অ্যান্ড আই উইল স্টার্ট বাই সেইং দ্যাট we are living in a world, as we speak, the world is changing at a very high pace। ওকে, এই যে স্কিলস গুলো ছিল, যেটা ধরুন ভেবে দেখুন যে 5 বছর আগে যে স্কিলস গুলোকে খুবই এমপ্লয়েবল আর রেলেভেন্ট মনে করা হতো, সেটা এখন as we speak অতটা রেলেভেন্ট নয়। সো ইরেসপেক্টিভ অফ which subject to study, কেন কি আমি যেটা আমার প্রেজেন্টেশনে বললাম, that the subject has to be the subject area which interests you, and প্রত্যেকটা সাবজেক্ট এরিয়াতে খুবই ভালো প্রসপেক্ট আছে। I mean, one can't point, obviously কিছু সাবজেক্ট এরিয়া বেশি পপুলার হয়, বেশি নাম্বার অফ স্টুডেন্টস ওটা পড়তে যায়, that is one thing, but then that shouldn't encourage you to compromise on your personal interest. That should be of utmost importance, okay? And then when it comes to the skills, যেটা আমি বেসিক্যালি ফোকাস করতে চাইছিলাম, যে we live in a world of specialization, where it is like preferred that you know everything about something or one thing, rather than knowing something about many things. Okay, so that is what an employer of in today's world is basically looking for. They don't want you to know everything, they want you to know one thing, but everything about that particular one thing. So নেক্সট যেটা নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন, রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। সো হোয়াট আর দ্য টেস্ট অ্যান্ড হাউ ব্রিটিশ কাউন্সিল হেল্প দেম টু master the craft of cracking that test? So if Mr. Chakraborty can respond to that, because I just summarized all the question in a one format. So if you can elaborate on that, Dr. Chakraborty. Just a second. Yeah, just a second. Yes, you can unmute. Thank you very much. I think that's a very good question. As Azhar explained, there is a test called IELTS that is mandatory for students who want to study in the UK. But in terms of general English for employability purposes, there are a number of courses that one can attain in the British Council. Internationally, benchmarked standards are there for various levels of English. It is called the Common European Framework of Languages, CEFR for short. And each job that requires English usually have a particular band level within CEFR. There are 6 bands within CEFR. And by learning English with us, you will be able to first be able to ascertain what level you are currently at. And then once you go through our course, you will know as a result of going through that course, what progression you have made through those 6 bands of progression. So that I think is very important to know technically in terms of English language. Just if I can add one more point, we know from our research that there are 3 major drivers for English language in India. First is access to higher education. আমাদের দেশে বহু সাবজেক্ট শুধু ইংরেজিতেই পড়ানো হয় হায়ার এডুকেশন লেভেলে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ল, এর জন্য আমাদের ইংরেজি লাগে প্র্যাকটিক্যালি। Second হচ্ছে যে there is a employment aspect to English. Many formal jobs or most formal jobs require a basic degree of English, and some informal sector jobs such as retail also requires a bit of English. The third factor for English is social mobility, because English helps people be a lot more mobile, both socially and geographically. So you get national opportunities within India, international opportunities in the wider world, including the Middle East and the English-speaking world.
So I think that is the major driver why for English being such an important skill. Right. Just because of the time constraint, I'll just take one query. Many are writing that how to be in touch with them. I know you have a wonderful website, but beside that, would you like to share any email or any helpline number that many are asking how to be in touch with? I know you have the wonderful website, but beside that, is there any email contact number you'd like to share if it is not Yes. difficult for you? In Azhar's presentation, Azhar has shared his email ID. Yeah. And if you can share that presentation, we'll be very happy for the presentation to be shared with everyone attending this conference. Thank you so much, Dr. Chakraborty and Azad. Thank you so much on behalf of WBMDFC. We are very much grateful for this association, and we look forward to such interaction in the future also. So with this, we'll move to our next speaker. Thank you so much for inviting us. Thank you so much. Thank you. I now invite Dr. Riyad Azam, এখন কাজ করছে সিনিয়র অ্যানালিস্ট এট ডেভেলপমেন্ট কনসালটেন্সি কল্ড ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনাল লিমিটেড। পিএইচডি করেছেন ইংলিশ লিটারেচার আলিগড় ইউনিভার্সিটি থেকে। 2016-তে ফুলি ফান্ডেড কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ পেয়েছিলেন মাস্টার্স করার জন্য ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এট ইউনিভার্সিটি অফ বাথ, ইউকে। আর এই ব্যাপারে তার কাজেরও প্রভূত অভিজ্ঞতা আছে, অনেককে এই ব্যাপারে সাহায্য করেছেন। পশ্চিমবাংলার জলপাইগুড়ি থেকে জয়েন করছেন ডক্টর রিয়াদ আজম। থ্যাংক ইউ সাবির ভাই। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি সবাই আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। এবং সবার আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই সাবির ভাইকে যে তিনি এরকম একটি ভীষণ ভালো তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এবং এর একটা ছোট্ট অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি চেয়েছিলাম আজকে একটি পিপিটি স্লাইডের দ্বারা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য। দুর্ভাগ্যবশত সেটা সময়ের অভাবের জন্য আমি করে উঠতে পারিনি। তবু আমি চেষ্টা করব যতটা ইন্টারঅ্যাক্টিভ সম্ভব আজকের এই সেশনটা করার। আমি বেসিক্যালি যেটা আজকে করতে চেয়েছি সেটা হলো যে মাস্টার ডিগ্রি লেভেলে ইংল্যান্ডে এবং ইউরোপে যেগুলো মেজর স্কলারশিপ রয়েছে সেগুলোর ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দেব, এবং কিছুটা আমি পিএইচডির উপরেও টাচ করব, এবং মেজর যে স্কলারশিপ গুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন কিছু টিপস, কিছু ট্রিক্স আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং কিছুটা আমি পিএইচডি নিয়েও আলোচনা করব, কিন্তু মূলত আমি ফোকাস করব মাস্টার ডিগ্রি। এবং আমি ঠিক জানি না আপনারা সবাই কোন বিষয়ের ছাত্র, কিন্তু আমি যে স্কলারশিপ গুলোর কথা বলবো সেগুলো আপনি যে কোনো বিষয়েরই ছাত্রছাত্রী হতে পারেন, আপনি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। স্কলারশিপের কথায় আসার আগে আমি জাস্ট প্রথমে দুটো কথা বলে নিতে চাই। যে বিদেশে অ্যাপ্লাই করা, বিশেষ করে আমাদের মতন গ্রাম বাংলার মুসলিম ছেলে মেয়েদের জন্য, যাদের মধ্যে হয়তো আমাদের মধ্যে অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, আমরা হয়তো অনেকেই বিদেশে কখনো যাইনি, আমাদের হয়তো অনেকেরই পাসপোর্ট নেই, তো তাদের পক্ষে হয়তো জিনিসটা অনেকটাই কঠিন মনে হতে পারে, এবং পুরো ব্যাপারটা ভীষণ ওভারওয়েলমিং লাগে যে কিভাবে কি করব, কিভাবে প্রিপেয়ার করব, কিরকম মার্কস দরকার হয়, এগুলো অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তো আমি সবার আগে আপনাদের যেটা জানাতে চাই যে বিদেশে পড়াশোনা করা, স্কলারশিপ পাওয়া, সেটা হ্যাঁ আমি এটা বলছি না যে চাইলেই পাওয়া যায়, কিন্তু এটা যতটা কঠিন আমরা মনে করি ততটাও নয়। যদি আমরা একটু ভালো করে প্ল্যান করতে পারি, একটু সময় হাতে নিয়ে ঠিক পদক্ষেপ ফেলতে পারি, এবং আমাদের আশেপাশে যদি কিছু মানুষ থাকেন যারা আমাদের সঠিক গাইডেন্স দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা মুশকিল নয়, এবং আপনারা সবাই চাইলে এটা করতে পারি। বিদেশের ভালো ইউনিভার্সিটিতে ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। তার জন্য 2-3টে জিনিস প্রয়োজন। একটা হচ্ছে এফেক্টিভ প্ল্যানিং, আপনাকে ভীষণ ভালো করে আপনার প্রত্যেকটা পদক্ষেপ প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানিং মোতাবেক আপনাকে প্রত্যেকটা কাজ করে যেতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে নিঃসন্দেহে সাফল্য আসবে। তো এই বলে
আমি আমার আজকের সেশনটা শুরু করতে চাই। সবার আগে যেটা আমি আপনাদের বলতে চাই যে আপনি যদি ভাবছেন বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যাবেন, তাহলে অন্তত 1 থেকে 1.5 বছর আগে আপনি আপনার প্রিপারেশনটা শুরু করবেন। কারণ পুরো প্রক্রিয়াটা বেশ লম্বা, এতে প্রচুর কাজ থাকে, প্রচুর ডেডলাইন আপনাকে মাথায় রাখতে হবে, প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, প্রচুর ইন্টারভিউ দিতে হবে, প্রচুর এসে লিখতে হবে, অ্যাপ্লিকেশন এসে লিখতে হবে আপনাকে। তাই এটা অন্তত অন্তত 1 থেকে 1.5 বছর, আইডিয়ালি 2 বছর, কিন্তু 2 বছর সবসময় পসিবল হয় না, কিন্তু অন্তত পক্ষে 1 বছর সময় হাতে নিয়ে এটা করবেন। আচ্ছা, সবার আগে যেটা আপনাদেরকে করতে হবে, ধরুন আমি 2023 সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে মাস্টার ডিগ্রি পড়তে চাই, তাহলে আইডিয়ালি আমাকে 2022-এর জানুয়ারি থেকেই কাজটা শুরু করে দিতে হবে। সবার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি সিলেকশন। দেখুন, বিদেশে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আপনার যে ক্যারিয়ার গোল, আপনার যে একাডেমিক লক্ষ্য, সেটার সাথে কোন ইউনিভার্সিটির কোন কোর্স আপনার জন্য বেস্ট হবে, এইটা কিন্তু প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে। অ্যান্ড ইউর বেস্ট ফ্রেন্ড ইজ ইউর ইন্টারনেট। আপনার কলেজে যদি ওয়াইফাই থাকে, আপনার বাড়ির সামনে যদি পাড়ার কোনো লোকাল সাইবার ক্যাফে থাকে, আপনি যদি আপনার ফোনে মোবাইল ডেটা ইউজ করে ফোনে ইন্টারনেট চালান, এগুলোতে প্রত্যেকদিন একটু সময় দিন ইউনিভার্সিটি রিসার্চ করার জন্য। কিভাবে রিসার্চ করবেন আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাতে চাই। সাবিরদা, আই হোপ ইটস ফাইন যদি আমি স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে কিভাবে আপনারা রিসার্চটা করবেন। এটা আমি গুগল খুললাম। ধরুন আপনি ভাবছেন আপনি বিদেশে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করতে চান, তাহলে আপনি সিম্পল এমএস টিপবেন, এমএসসি অ্যাস্ট্রোফিজিক্স কোর্সেস ইন দ্য ইউকে। ঠিক আছে, একটা জেনারেল গুগল সার্চ করলেন, তাহলে আপনাকে এরকম একটা লিস্ট দেখাবে। ঠিক আছে, গ্লাসগো দেখাচ্ছে, গ্লাসগো বিশ্ববিদ্যালয় এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স পড়ায়, কার্ডিফ পড়ায়, সাসেক্সে পড়ায়। ধরুন আপনি গ্লাসগোর কোর্সটা দেখতে চান, তাহলে গুগলে যাবেন, এমএসসি অ্যাস্ট্রোফিজিক্স লিখবেন, গ্লাসগো টাইপ করবেন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এমএসসি অ্যাস্ট্রোফিজিক্স এর যে পেজটা আছে সেটাতে আপনাকে এটা ডাইরেক্ট নিয়ে যাবে। এখানে গিয়ে আপনাকে সবার আগে যেটা করতে হবে যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস আপনাকে পড়তে হবে। ঠিক আছে, বিশেষ করে এখানে প্রোগ্রাম স্ট্রাকচার লেখা যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে এই কোর্সটায় কি কি কোর্স মডিউল আছে, কি কি পড়ানো হবে, কি কি পেপার আছে, ডেজার্টেশন আছে না প্র্যাকটিকাম আছে, প্লেসমেন্ট অপরচুনিটি আছে কিনা, এগুলো প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে এই কোর্সটা কি আপনার জন্য সুটেবল কি সুটেবল না। ঠিক আছে, তাহলে এইরকম টাইম স্পেন্ড করে অন্তত 5টা থেকে 7টা কোর্স, ইউনিভার্সিটি কোর্স আপনি ফাইনাল করুন, এবং এই ফাইনালাইজেশনটা আপনি একটা এমএস এক্সেল শিটে করতে পারেন বা একটা ডায়েরিতেও করতে পারেন। মোদ্দা কথা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড উইথ অল ইউর ইনফরমেশন অ্যান্ড ডেটা। ইউনিভার্সিটি সিলেকশনের পর পরবর্তী কাজ হচ্ছে স্কলারশিপ দেখা। আমি প্রথমে ইউকের কয়েকটা মেজর স্কলারশিপের কথা বলতে চাই, তারপর আমি ইউরোপের কিছু স্কলারশিপের কথা বলবো। প্রথম স্কলারশিপ যেটার কথা আমি বলতে চাই, আমি এগেন আমার স্ক্রিনটা শেয়ার করব, সেটা হচ্ছে চিভনিং স্কলারশিপ। চিভনিং স্কলারশিপ ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ। ফুললি ফান্ডেড স্কলারশিপ কথাটার মানে হলো যে তারা ওই আপনার কোর্স পড়ার জন্য যাবতীয় যে খরচ, টোটাল খরচটা তারা বহন করবে। মানে সেই কোর্সটি পড়ার টিউশন ফি, আপনাকে মাসে মাসে একটা তারা স্টাইপেন্ড দেবে, তার আপনার লিভিং কস্ট বাবদ, কিছু কিছু ক্ষেত্রে আপনার ফ্লাইটের টিকিটও তারা করে দেয়, এছাড়া আরো অন্যান্য গ্র্যান্ট থাকে। তো চিভনিং এরকম একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, ভীষণ জেনারেস, যা টাকা পাওয়া যায় সেটা মোর দ্যান এনাফ টু লিভ আ কমফোর্টেবল লাইফ ইন দ্য ইউকে। আপনারা যেটা করবেন, চিভনিং স্কলারশিপ কোর্স ফাইন্ডারে যাবেন, এখান থেকেও আপনারা কোর্স সিলেকশন করতে পারেন। তাহলে এখানে ধরুন আপনি অ্যাস্ট্রোফিজিক্স পড়বেন, তো অ্যাস্ট্রোফিজিক্স টাইপ করলেন, সার্চ করলেন, এবং এরা আপনাকে 17টা কোর্স দেখিয়ে দিল, যে কোর্সগুলো চিভনিং স্কলারশিপ ফান্ড করবে। ঠিক আছে,
চিভনিং এর নিয়ম কয়েকটা আছে, সেটা হচ্ছে এবার এখান থেকে আপনি পছন্দসই যে কোনো কোর্স সিলেক্ট করে আপনি ওটার ব্যাপারে ইনফরমেশন আরো গ্যাদার করতে পারেন। আচ্ছা, চিভনিং এর কয়েকটা যেটা নিয়ম আছে যেটা আপনাকে মানতে হবে। প্রথম নিয়ম হচ্ছে চিভনিং এ আপনাকে 3টে কোর্স সিলেক্ট করতে হবে ইন অর্ডার অফ প্রেফারেন্স, ঠিক আছে? এবং ইউজুয়ালি আপনি যদি স্কলারশিপটা পান তাহলে ফার্স্ট প্রেফারেন্সটাই পাওয়া যায় আপনার যে। অ্যান্ড আরেকটা পয়েন্ট যেটা খুব আপনারা ভালো করে শুনবেন, these courses either have to be 3 same courses at 3 different universities or 3 different courses at the same university. হয় আপনাকে 3টে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে একই কোর্স সিলেক্ট করতে হবে, অথবা একটা বিশ্ববিদ্যালয়ে 3টে আলাদা আলাদা কোর্স। আচ্ছা, যখন আমি একই কোর্স বা আলাদা কোর্স বলছি, এরকম না যে কোর্সগুলোর নাম সেম হতে হবে, মোর অর লেস দে শুড বি ইন দ্য সেম ডিসিপ্লিন। যেমন আপনি একটা ধরুন অ্যাস্ট্রোফিজিক্স সিলেক্ট করলেন, একটা জায়গায় থিওরিটিক্যাল ফিজিক্স সিলেক্ট করলেন, একটা জায়গায় কোয়ান্টাম মেকানিক্স সিলেক্ট করলেন, তো এগুলো সবই ফিজিক্স এর রিলেটেড। তো এরকম যেন না হয় একটা জায়গায় আপনি অ্যাস্ট্রোফিজিক্স সিলেক্ট করলেন, একটা জায়গায় সোশিয়োলজি, আর একটা জায়গায় পলিটিক্যাল সায়েন্স, তো অবভিয়াসলি দ্যাট উইল নট ওয়ার্ক। সেকেন্ড জিনিস হচ্ছে চিভনিং এ অনেক লোক অ্যাপ্লাই করতে গিয়ে একটা ইনফরমেশন দেখে পিছিয়ে যায়, সেটা হচ্ছে চিভনিং এর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যে আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার অনেকেই এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লজটা দেখে আর অ্যাপ্লাই করে না, ভাবে আমার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। কিন্তু আপনি যদি মন দিয়ে ওটা জিনিসটা পড়েন, আপনি দেখবেন যে ওরা যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলছে, ইট ডাজ নট মিন আ ফুল টাইম জব। আপনার কলেজে ধরুন ড্রামা সোসাইটি আছে, সেটাতে আপনি পার্টিসিপেট করেন, বা আপনার ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্স ক্লাব আছে, সেটাতে আপনি বিভিন্ন ফাংশন অর্গানাইজ করেন, ডিসকাশন অর্গানাইজ করেন। তো এই ধরনের যে কোনো কলেজ অ্যাক্টিভিটি, ভলান্টারি ওয়ার্ক, চ্যারিটি ওয়ার্ক, পার্ট টাইম ওয়ার্ক, এনিথিং কাউন্টস অ্যাজ আ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এরকম 2 বছরের আপনাকে এক্সপিরিয়েন্স দেখাতে হবে। তো সেটা যে ফুল টাইম পেড এমপ্লয়মেন্ট হতে হবে এরকম কোনো মানে নেই। ইট ক্যান বি এনিথিং, এনি ভলান্টারি ওয়ার্ক, এনিথিং যেটা আপনি দেখাতে পারেন। আরেকটা হলো চিভনিং এ আপনাকে অ্যাপ্লাই করার সময় 5টি এসে লিখতে হবে, 500 ওয়ার্ডের। এসে গুলো ভীষণ মন দিয়ে ভালো করে টাইম নিয়ে লিখবেন, প্রুফ রিড করবেন ভালো ভালো করে, 2-3 জনকে দিয়ে দেখাবেন, তাদের ফিডব্যাক নেবেন। এবং 3 মাস সময় থাকে চিভনিং এর। চিভনিং অগস্টে খোলে, নভেম্বরে শেষ হয়। সো ইউ হ্যাভ আ লট অফ টাইম টু প্রিপেয়ার। তো এই এসে গুলো ভীষণ ভালো করে লিখবেন, এবং যদি এসে রাউন্ড আপনি কোয়ালিফাই করেন, দেন উইল বি ইনভাইটেড ফর দ্য ইন্টারভিউ রাউন্ড, এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলে চিভনিং স্কলারশিপটা পাওয়া যায়। তো এই গেল চিভনিং স্কলারশিপের কথা মোটামুটি। আপনাদের আরো কিছু কোয়েশ্চেন থাকলে আমি প্রেজেন্টেশনের পর সেগুলো নিয়ে নেব। নেক্সট স্কলারশিপ যেটার ব্যাপারে আমি কথা বলতে চাই সেটা হলো কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। আমি চিভনিং স্কলারশিপও পেয়েছিলাম, কমনওয়েলথও পেয়েছিলাম। আমি ইভেন্চুয়ালি চিভনিং ছেড়ে দিয়ে কমনওয়েলথে যাই, কারণ চিভনিং এ একটা কন্ডিশন আছে যে কোর্স কমপ্লিট করার পর আপনাকে কম্পালসারিলি 2 বছর নিজের দেশে ফিরে আসতে হবে। কমনওয়েলথে এরকম কোনো বাউন্ডেশন নেই। আচ্ছা, কমনওয়েলথের ক্ষেত্রে একটা জিনিস যেটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে কমনওয়েলথের কিন্তু 2 ধরনের স্কলারশিপ আছে। একটা এমনি কমনওয়েলথ স্কলারশিপ, একটা কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। এমনি কমনওয়েলথ স্কলারশিপটা ভারতবর্ষে এমএচআরডি ডিপার্টমেন্টের থ্রুতে হয়, শেয়ার্ড এবং সেটা যে কোনো কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর শেয়ারটা হলো ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা ডাইরেক্টলি পরিচালিত হয়, এবং প্রত্যেক বছর একটা লিস্ট অফ এলিজিবল কোর্সেস থাকে, শুধুমাত্র সেগুলোর জন্যই অ্যাপ্লাই করে পাওয়া যায় স্কলারশিপ। তো আপনি কিভাবে দেখবেন, আপনি টাইপ করবেন কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ এলিজিবল কোর্সেস, তাহলে এইখানে এই ওয়েবসাইটটা খুলবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এইখানে ক্লিক করলে ওভারভিউ অপশনে গিয়ে, সরি পেজটা লোড হচ্ছে, 6 ডেভেলপমেন্ট থিমস, এইখানটায় ক্লিক করে, ও সরি আই ক্লিক আই থিংক, যে এই ওয়েবসাইটটায় চুজিং আ ইউনিভার্সিটি অর কোর্স, এখানটায় আপনি সমস্ত এলিজিবল কোর্স গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ভিউ ফুল লিস্ট অফ অ্যাপ্রুভড কোর্সেস, সরি এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এটা এই বছরের 2022-এর যে অ্যাপ্রুভড কোর্সেস গুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। যেমন এই বাঁ দিকে দেখুন ইউনিভার্সিটির নাম দেখাচ্ছে, ডান দিকে কোর্সের নাম। তো কমনওয়েলথ শেয়ার্ডে আপনাকে ওদের অ্যাপ্রুভড কোর্সেই অ্যাপ্লাই করতে হবে, তবেই আপনি স্কলারশিপের জন্য এলিজিবল।
এবং কমনওয়েলথেও সিমিলার চিভনিং এর মতো আপনাকে কিছু প্রথমে অ্যাপ্লিকেশন এসে লিখতে হবে। কমনওয়েলথে বিভিন্ন ওয়ার্ড লেন্থের আছে, চিভনিং এ যেমন 5টা এসে 500 ওয়ার্ডের, কমনওয়েলথে কিছু এসে 250 ওয়ার্ডের, কিছু এসে 500 ওয়ার্ডের। তো সেগুলো লিখে এবং আপনার যদি রাইটিং কোয়ালিটি ভালো হয় দেন কমনওয়েলথে এগেন ইন্টারভিউ সবসময় যে নেওয়া হয় এরকমটা না, চাইলে আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ নিতে পারে, কোনো কোনো ইউনিভার্সিটি ইন্টারভিউ না নিয়ে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন এসের বেসিসে অ্যাওয়ার্ড করে দেয়। তো এইভাবে হচ্ছে কমনওয়েলথের জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে, যে আপনি কোন এলিজিবল কোর্সে অ্যাপ্লাই করবেন সেটা দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কমনওয়েলথের আনফরচুনেটলি অ্যাপ্লিকেশন উইন্ডোটা খুবই ছোট, মাত্র 15-20 দিনের মতো থাকে। ডিসেম্বরের মাঝামাঝি হলে ডিসেম্বরের শেষের দিকে শেষ হয়ে যায় ডেডলাইন। তো এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে, চিভনিং এ যেমন 3 মাস পাওয়া যায়, কমনওয়েলথে এটা পাওয়া যায় না আনফরচুনেটলি। এছাড়া আরো দুটো ব্রিটিশ স্কলারশিপ আছে যেটা আপনারা দেখতে পারেন, ফিলিক্স এবং ইনল্যাক্স। এই দুটো সিমিলার, যে অ্যাপ্লিকেশন এসে লিখতে হবে এবং আপনাকে তারপর ইন্টারভিউ এর জন্য ওরা কল করবে। এর মধ্যে ফেলিক্স হচ্ছে 3টে ইউনিভার্সিটির জন্য পাওয়া যায়, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ রেডিং অ্যান্ড ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এই 3টের মধ্যে যে কোনো একটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর ইনল্যাক্স যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। তো এই গেল মোটামুটি ইউকের মেজর ফুললি ফান্ডেড স্কলারশিপ, চিভনিং, কমনওয়েলথ শেয়ার, ফিলিক্স, ইনল্যাক্স। এরপর আমি কিছু ইউরোপিয়ান স্কলারশিপের কথা বলতে চাই, যেগুলো ইউকের বাইরে যে ইউরোপিয়ান দেশ আছে সেগুলোতে পড়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর মধ্যে মেজর একটা হলো এরাসমাস মান্ডাস, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়। এরাসমাস মান্ডাসেও কমনওয়েলথ স্কলারশিপের মতন কিছু এলিজিবল কোর্সেস আছে। তো আপনি টাইপ করবেন এরাসমাস মান্ডাস এলিজিবল কোর্সেস, এইখানে আপনার কোর্স ক্যাটালগ খুলে যাবে এবং কোর্স ক্যাটালগ খোলার পর এখান থেকে আপনি টোটাল কোর্সগুলো দেখতে পারবেন। আচ্ছা, এরাসমাস মান্ডাসের আরেকটা অসাধারণ জিনিস হচ্ছে যে এরাসমাস মান্ডাসের ফান্ডেড কোর্সগুলো ইউজুয়ালি 3টে থেকে 4টে ইউনিভার্সিটি মিলে করায় এবং এগুলো 2 বছরের মাস্টার ডিগ্রি হয়। ইংল্যান্ডের মাস্টার ডিগ্রি 1 বছরের, বাকি ইউরোপে 2 বছরের। এবং এরকম হয় যে আপনি একটা সেমিস্টার ধরুন ফ্রান্সে পড়লেন, আরেকটা সেমিস্টার পর্তুগালে, আরেকটা সেমিস্টার জার্মানিতে, আরেকটা সেমিস্টার অস্ট্রিয়াতে। তো এরকম মোবিলিটি অপশন থাকে এরাসমাস মান্ডাসে, আপনি অ্যাট দি এন্ড অফ দ্য ডে 2 থেকে 3টে ইউনিভার্সিটি ডিগ্রি নিতে পারেন। ঠিক আছে, তাতে করে ভ্যারিড এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ পাওয়া যায়। তো এরাসমাস মান্ডাস ক্যাটালগে এসে এখান থেকে আপনি কোর্সগুলো দেখতে পারেন। ঠিক আছে, এবং এরাসমাস মান্ডাসও বিভিন্ন ডিসিপ্লিনের জন্য হয়, সায়েন্স, হিউম্যানিটিজ, কমার্স, সবকিছুর জন্যই এখানে ফান্ডিং পাওয়া যায়। কিন্তু কমনওয়েলথের মতো এদেরও কিছু প্রি সিলেক্টেড কোর্স রয়েছে যেগুলো আপনাকে দেখতে হবে এবং দেখে সেই কোর্সগুলোতেই অ্যাপ্লাই করতে হবে। এবং এরাসমাস মান্ডাসেও প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে and then they might call you for an interview. Again, এটা কোর্স বাই কোর্স ডিপেন্ড করে। যেমন এই কোর্সটা দেখুন, এরাসমাস মান্ডাস জয়েন্ট মাস্টার্স ইন সাস্টেনেবল মিনারেল অ্যান্ড মেটাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটা ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া আর চেলের ইউনিভার্সিটি মিলে এরা দিচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরা সমস্ত ডিটেল আপনাকে জানিয়ে দেবে যে কোন কোন ইউনিভার্সিটি এই কোর্সটা অফার করছে, কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত তথ্য আপনি কোর্সে ক্লিক করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আনফরচুনেটলি ওয়েবসাইটটা লোড হতে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, এখানটায় এই যে অ্যাবস্ট্রাক্ট লেখা, এই জায়গাটায় প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবেন। এগেন এরাসমাস মান্ডাস একটা ভীষণ প্রেস্টিজিয়াস এবং ফুললি ফান্ডেড স্কলারশিপ। এছাড়া ফ্রান্সের একটি ফুললি ফান্ডেড স্কলারশিপের কথা আমি বলতে চাই, চারপাক স্কলারশিপ, চারপাক মাস্টার স্কলারশিপ। ঠিক আছে, এটা দুভাবে ফরাসি সরকার দেয়। একটা হচ্ছে হাফ ফান্ডেড স্কলারশিপ, যেটাতে ওরা শুধু টিউশন ফিটা দিয়ে দেবে, আর একটা হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, যেটাতে ওরা টিউশন ফি প্লাস স্টাইপেন্ড দুটোই দেবে। ঠিক আছে, তো আপনি যদি চারপাক মাস্টার স্কলারশিপ টাইপ করেন আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, এগেন এখানে কিছু অ্যাপ্লিকেশন এসএস লিখতে হয়, তার বেসিসে ওরা সিলেকশন করে। আর আমি দুটো মেজর স্কলারশিপের কথা বলতে চাই, যেগুলো হচ্ছে কোনো গভর্নমেন্ট দেয় না, যেগুলো পার্টিকুলার ইউনিভার্সিটি দেয়। এই দুটো স্কলারশিপ আনফরচুনেটলি শুধুমাত্র হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। একটা হলো সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, এটা অস্ট্রিয়াতে একটা ভীষণ ভালো ইউনিভার্সিটি,
যারা হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সেস এর স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, জেন্ডার স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, তাদের জন্য। এবং এদের মাস্টার্স স্কলারশিপ রয়েছে, ফুললি ফান্ডেড স্কলারশিপ। তো এটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির কোনো মাস্টার ডিগ্রি কোর্সে অ্যাপ্লাই করতে হবে। এবং এই ইউনিভার্সিটিটা মেইনলি হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সের সাবজেক্টই পড়ায়। আনফরচুনেটলি এখানে কোনো সায়েন্সের সাবজেক্ট পড়ানো হয় না। এবং এটা ভিয়েনার একটা ভীষণ ভালো ইউনিভার্সিটি, খুবই রেপুটেড ইউনিভার্সিটি। এটা একটা আপনারা কনসিডার করতে পারেন যদি আপনি হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস পড়তে চান। আর একটা ফ্রান্সের আমি ইউনিভার্সিটির কথা বলতে চাই, যেটাকে শর্টে সংস্পো বলে, ফুল নেম ইকুয়াল সস পলিটিক, উইচ ইজ স্কুল অফ পলিটিক্যাল স্টাডিজ। এদের একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ রয়েছে, আইফেল স্কলারশিপ, সরি এমিল বুটমি স্কলারশিপ, বেগ পার্ডন, এমিল বুটমি স্কলারশিপ। ঠিক আছে, এগেন সংস্পো হচ্ছে হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস এর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ভীষণ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন আশা করি, সংস্পো ফরাসি ইউনিভার্সিটি। ফ্রান্সের 4টে কি 5টে জায়গায় এদের ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে সবচেয়ে রিনাউন্ড ক্যাম্পাস প্যারিস ক্যাম্পাসটা। তো এদের একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ রয়েছে এমিল বুটমি, যেটা এরা ইউনিভার্সিটির তরফ থেকে দেয়, এবং এদের মাস্টার্স এবং গ্রাজুয়েশন দুটো লেভেলেই পড়ার জন্য পাওয়া যায়, এবং বেশ ভালো জেনারেস স্কলারশিপ, এবং পিএইচডির জন্য এটা পাওয়া যায়। তো এমিল বুটমি এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির স্কলারশিপটা শুধুমাত্র হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস স্টুডেন্টদের জন্য, কারণ সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং সংস্কৃত দুটোতেই হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস এর সাবজেক্ট পড়ানো হয়। বাকিগুলো যে কোনো ডিসিপ্লিনের জন্য, বাকি যেগুলোর কথা আমি বললাম। এছাড়া আপনারা ইটালি, জার্মানিতে ডার্ড স্কলারশিপ রয়েছে, DAAAD, কিন্তু রিসেন্টলি ওরা ইন্ডিয়ান ক্যান্ডিডেটদেরকে এলিজিবিলিটি দিচ্ছে না। তো আমি ঠিক লেটেস্ট সিচুয়েশনটা জানি না। ডার্ড স্কলারশিপ জার্মানিতে পাওয়ার জন্য পাওয়া যায়, এবং এটাও সব সাবজেক্টে পড়ার জন্যই পাওয়া যায়। তো এটা একটু আপনাদের চেক করতে হবে যে ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে ওরা দিচ্ছে কিনা। মাঝে ওরা ইন্ডিয়ান স্টুডেন্টদের ইনএলিজিবল করে দিয়েছিল, তো এটা একটু আপনাদের দেখতে হবে। ডার্ড মাস্টার্স, পিএইচডি, পোস্টডক 3টে লেভেলেই পাওয়া যায়, এবং ফুললি ফান্ডেড স্কলারশিপ। ঠিক আছে, এছাড়া ইটালি, সুইডেন এই দেশেরও কিছু ছোট ছোট স্কলারশিপ থাকে, সেগুলো একটু আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে। সিম্পল গুগল সার্চ করবেন, মাস্টার্স স্কলারশিপস ফর স্টাডিং ইন ইটালি, পিএইচডি স্কলারশিপস ফর স্টাডিং ইন ইটালি। তো এইটা মেইনলি মাস্টার্স লেভেলের আমি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছিলাম। তো টু রিক্যাপ, প্লিজ প্ল্যান রিয়েলি ওয়েল। আপনার ইউনিভার্সিটি প্রথমে সিলেক্ট করুন, ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করুন, সাথে সাথে স্কলারশিপে অ্যাপ্লাই করুন, এবং যে কোর্সগুলোতে দেখছেন ফান্ডিং আছে সেগুলোতে বেশি বেশি করে অ্যাপ্লাই করুন, যাতে করে স্কলারশিপ পাওয়ার চান্সটা বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি জাস্ট ছোট করে একটু পিএইচডির ব্যাপারেও বলে নিতে চাই। যদি কারো পিএইচডি রিলেটেড কোয়েশ্চেন থাকে তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। পিএইচডির প্রসেসটা একটু আলাদা। পিএইচডি তে সবার আগে আপনাকে যেটা করতে হবে, যে কোনো পোটেনশিয়াল সুপারভাইজার যার আন্ডারে আপনি পিএইচডি করতে চান তাকে একটি রিসার্চ প্রপোজাল এবং সিভি লিখে তার সাথে আপনাকে প্রথমে ইমেলে যোগাযোগ করতে হবে। করার পর তিনি গো অ্যাহেড দিলে আপনি অ্যাপ্লাই করুন, এবং ইউজুয়ালি পিএইচডির ক্ষেত্রে যেটা হয় যে ইউনিভার্সিটি থেকেই ফান্ডিংটা পাওয়া যায়। যারা হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস এ রয়েছেন তাদের জন্য আনফরচুনেটলি একটা খারাপ ব্যাপার হচ্ছে যে ইউকে তে হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস এর পিএইচডি তে ফান্ডিং পাওয়া খুবই মুশকিল। আমি 3টে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি ফান্ডিং পাইনি। অক্সফোর্ডে পাওয়া যায় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাওয়া যায়, কিন্তু সেখানে অ্যাডমিশন ভীষণ কম্পিটিটিভ। তাই আপনি যদি হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সেস এর স্টুডেন্ট হন, আমি বলবো আপনারা জার্মানি বা এদিকে ইউএস এবং কানাডা চেষ্টা করবেন পিএইচডির জন্য, কারণ সেখানে ফান্ডিং অনেকটাই গ্যারান্টি। বাট সায়েন্সের স্টুডেন্টদের এই ধরনের সমস্যা নেই, আপনারা যে কোনো জায়গায় পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু ইটস ইম্পর্টেন্ট টু ডেভেলপ আ প্রপোজাল ফার্স্ট অ্যান্ড গেট ইন টাচ উইথ দ্য পোটেনশিয়াল সুপারভাইজার। তিনি গো অ্যাহেড দিলে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং পিএইচডি তে মোস্টলি ইউনিভার্সিটির ফান্ডিং পাওয়া যায়। সরি, 1 মিনিট। যারা
জুমে শুনছেন, আমি অনুরোধ করব যদি আপনারা সরাসরি প্রশ্ন করতে চান তাহলে হাত তুলবেন, আমরা অ্যাক্সেস দেবো ডক্টর আজমের সঙ্গে সরাসরি, বা পরের বক্তা যিনি আছেন ডক্টর শাহানা তাদের কাছ থেকে। তো আপনারা কিছু প্রশ্ন আসছে আমাদের কাছে, কিন্তু যদি এখানে যারা শুনছেন তারা যদি প্রশ্ন করতে চান হাত তুলবেন। ডক্টর আজম। হ্যাঁ, তো পিএইচডি তে মেইনলি যেটা হয় যে ইউনিভার্সিটির থেকেই ফান্ডিংটা পাওয়া যায়। তো আপনাকে যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর পোটেনশিয়াল সুপারভাইজার্স। ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রত্যেকটি প্রফেসরের সেই ডিপার্টমেন্টের সেই প্রফেসরের তার রিসার্চ এরিয়া এবং সমস্ত কিছু দেওয়া থাকে, সেখান থেকে সেই তথ্য কালেক্ট করে অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু রিচ আউট। তো এটা গেল পিএইচডির প্রক্রিয়া। মাস্টার্স লেভেলে মেইনলি সেই দেশের সরকারের স্কলারশিপটা পাওয়া যায়। তো এটাই একটা ডিফারেন্স। বাট দুটো ক্ষেত্রেই যেটা আমার মূল বক্তব্য যে প্লিজ প্ল্যান ওয়েল অ্যাহেড। আপনার প্রত্যেকটা ধাপ যেন ওয়েল প্ল্যান থাকে এবং প্রচুর সময় হাতে নিয়ে অ্যাপ্লিকেশনের কাজগুলো করবেন। আমার এগুলোই বলার ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ লেট মি নো, এবং আমি যে স্কলারশিপ গুলোর নাম বললাম এগুলো আমি সাবিতার টিমের সাথে শেয়ার করব, যাতে করে তারা আপনাদের মেল করে দিতে পারে, এবং আমার ইমেল অ্যাড্রেসও শেয়ার করব। আপনাদের যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা প্লিজ রিচ আউট করবেন। ডক্টর আজম, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব বিস্তারিতভাবে এবং প্র্যাকটিক্যাল স্টেপ গুলো বলেছেন, এবং যেটার উপর আপনি জোর দিচ্ছেন একটা প্ল্যানিং, একটা প্রিপারেশন থাকতে হবে। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা এসছে, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেও বলেছেন, আমরাও জানি যে অ্যাপ্লিকেশনের উইন্ডো পিরিয়ড খুব কম থাকে, অর্থাৎ আমাকে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে করে দিতে হবে। তো আমার হাতে যদি আমি একটা চেকলিস্ট করি কোন কোন জিনিস একেবারে রেডি করে রাখতে হবে যদি আমার মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে, কেননা অনেক সময় এই 1 সপ্তাহের মধ্যে অনেকগুলো কাজ করে ওঠা সম্ভব নয় যে ধরনের ক্রাইটেরিয়া, যদি আমরা একটা চেকলিস্টের মতো করে রাখি তাহলে কি কি জিনিস আমরা এই আমাদের তালিকায় থাকবে? একটু আনমিউট করে নিন। তো সবার আগে যেটা করতে হবে যে আপনার যে পয়েন্টে ইউনিভার্সিটি সিলেকশন কমপ্লিট হলো, আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস এর উপর আই এম শিওর ভবিষ্যতে আমরা আরো সেশন করতে পারি। স্টেটমেন্ট অফ পারপাস লিখে লেটার অফ রেফারেন্স কালেক্ট করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেই কাজটা শেষ করে দিন। কারণ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা কম্পারেটিভলি লেস স্ট্রেনুয়াস, মেইন পরিশ্রমটা করতে হয় স্কলারশিপ অ্যাপ্লিকেশন। ইউনিভার্সিটিতে আপনি মোটামুটি ধরুন, যেরকম আমি যদি 2023-এর এক্সাম্পল নেই, আপনি অগস্ট মাসের মধ্যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো কমপ্লিট করে নিন, করে সেপ্টেম্বর। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ইউকে হোক বা ইউএস, সাধারণত একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় সেখানে অ্যাপ্লাই করার জন্য। ইউজুয়ালি আইএলটিএস টেস্টটা আমরা আলোচনা করেছি, এটা নিয়ে অনেকটাই আলাদা। তো আইএলটিএস টা আপনারা সেপ্টেম্বরের মধ্যে দিয়ে শেষ করে দেবেন। আইএলটিএস টা লাস্টের জন্য রাখবেন না, কারণ আইএলটিএস না হলে ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনাল অফার দেবে না। আনকন্ডিশনাল অফার না হলে কিন্তু আপনি স্কলারশিপের জন্য এলিজিবল না। ঠিক আছে? তো আইএলটিএস টা সেপ্টেম্বরের মধ্যে দিয়ে নেবেন। দিয়ে অগস্টে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কাজ হয়ে গেলেই স্কলারশিপ অ্যাপ্লিকেশন গুলো ডেডলাইন ধরে 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 আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন। এবং আপনাকে যে রেফারেন্স গুলো কালেক্ট করতে হবে, আপনি যার কাছ থেকে রেফারেন্স নিতে চান তাকে কিন্তু ওয়েল অ্যাহেড আপনাকে জানাতে হবে। কারণ যাদের কাছ থেকে আপনি রেফারেন্স নেবেন তারা সাধারণত আপনার প্রফেসর হবে, বা আপনি যার আন্ডারে কোনো চাকরি করেছেন আপনার বস হবে। তারা কিন্তু ব্যস্ত মানুষ। আপনি যদি বলেন যে আমার কালকের মধ্যে রেফারেন্স লেটার দরকার, তারা হয়তো দিতে পারবেন না। এবং যেরকম অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে তেমনি রেফারেন্স আপলোড করারও ডেডলাইন থাকে। তাই অ্যাটলিস্ট ওনাদের 1 মাস আগে জানাবেন অ্যাটলিস্ট যে আমার রেফারেন্স লেটার দরকার, এই এই বিষয়ে আপনি প্লিজ লিখে দেবেন, এবং যাতে করে তারা টাইম মতো রেফারেন্স লেটারটা আপলোড করতে পারে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়োর বিষয় এটা একদম না। তো গেট ডান উইথ ইউর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বাই অগস্ট। রেফারেন্স লেটার কালেক্ট করে নেবেন, আইএলটিএস সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেবেন, এবং আইএলটিএস দেওয়ার সাথে সাথে সেপ্টেম্বর থেকেই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের কাজগুলো শুরু করে দেবেন। ঠিক, আমার মনে হয় যে এই কথাগুলো মনে রাখলে আমরা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস বা আদার যে টেকনিক্যালিটিস আছে এই নিয়ে কিরকম লেখা হয় এই নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত স্কলারশিপ এবং ইউকের স্কলারশিপ বা ইউরোপের স্কলারশিপ নিয়ে কথা বলেছি। আমাদের একটা ইচ্ছা আছে যে অন্য দেশগুলোতে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা চলছে, আমরা এগুলো নিয়েও আলোচনা করতে পারি। যদি কেউ জুমে থাকেন এবং প্রশ্ন করতে চান, আমি একটা সুযোগ দিতে চাই।
অথবা আমরা আরেকটা প্রশ্ন যেটা এসছে, যেটা আপনি সামান্য ছুঁয়েছেন, সেটা হচ্ছে যে অনেক আমাদের অভিজ্ঞতাতে দেখেছি যে এই স্কলারশিপ গুলো পাওয়ার ক্ষেত্রে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলে। আমরা অনেকেই এইটা মানে যেখানে কাজ করি সেখানে দেখি যে অনেক ছাত্রছাত্রী অনেকদিন আগে থেকেই তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য সামার ইন্টার্নশিপ বা এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা স্কলারশিপ পেয়েছে আমাদেরকে কিন্তু জানিয়েছে যে মূলত ইন্টারভিউ গুলো তাদের এই কাজের উপর ভিত্তি করে কিন্তু হয়, মানে তারা কি ধরনের এক্সপিরিয়েন্স লার্নিং। এই ক্ষেত্রে যদি আপনার মতামত, কেন আমরা দেখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেকে ভাবে যে এই পরিশ্রমটা কেন করব, বরং আমি পড়ার প্রস্তুতি নিই, কিন্তু তার থেকেও দেখা যায় যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ ইন্টার্নশিপ করা অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউট বা এনজিওর ক্ষেত্রে দেখেছি আমরা, তারা এই ব্যাপারে আপনার একটু মতামত যদি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের আমি একটা কথা বলতে চাই সবার আগে, সাবিরদার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে। সেটা হলো যে দেখুন, বিশেষ করে যারা স্কলারশিপ দেবে তারা কিন্তু এক অলরাউন্ডেড প্রোফাইল খুঁজছে, ঠিক আছে? অলরাউন্ডেড প্রোফাইল মানে কি? সেই ব্যক্তি যদি ক্লাসে কন্টিনিউয়াসলি টপার হয়ে থাকে কিন্তু তার কোনো অন্যান্য কোনো এনগেজমেন্ট নেই, এরকম স্টুডেন্টকে কিন্তু তারা স্কলারশিপ দেবে না, ঠিক আছে? তাহলে আপনাকে সেরকম অলরাউন্ডেড প্রোফাইল করার জন্য কি হবে? অফকোর্স মার্কস কনসিস্টেন্টলি ভালো দরকার, আমি এটা বলছি না যে কন্টিনিউয়াসলি টপার হতে হবে, বাট একটা রেসপেক্টেবল মার্কস আপনাকে মেনটেন করে যেতে হবে। এর সাথে সাথে আপনি যেটা করতে পারেন যে আপনি যে কোর্সটা পড়তে চাইছেন বিদেশে, সেই কোর্সের সাথে রিলেটেড এরকম কিছু ইন্টার্নশিপ করলেন, কিছু আর্টিকেল লেখার চেষ্টা করলেন, কিছু অনলাইনে কোর্স করে নিলেন। আজকাল আপনারা জানেন যে কোর্সেরা, তারপর ওপেন অ্যাক্সেস, ইডিএক্স, এই ধরনের প্রচুর অনলাইন কোর্স হয়। সেখান থেকে একটা দুটো তিনটে কোর্স আপনি করলেন, কিছু ইন্টার্নশিপ করলেন, কিছু সামার ভ্যাকেশনে টাইম স্পেন্ড করলেন, কিছু সোশ্যাল ওয়েলফেয়ার বেসড অ্যাক্টিভিটিস করলেন, লোকাল কোনো এনজিওর সাথে ইনভলভ হলেন, বা কোনো যে ধরনের সামাজিক কল্যাণমূলক কাজ করলেন। কিন্তু আপনি যাই করবেন প্রত্যেকটা কিন্তু আপনাকে এইটা মাথায় রেখে করতে হবে যে সেটা আপনি যে কোর্সটা পড়তে চান সেটার সাথে কতটা রেলেভেন্ট। এইটা কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে যে আমি 2021 সালে অমুক কাজটি করেছিলাম, যেটার দ্বারা আমি তমুক জিনিসটি শিখেছি, এবং সেটা আমাকে এই কোর্স পড়তে এইভাবে হেল্প করবে। সো ইউ হ্যাভ টু বিল্ড দিস লিঙ্ক। মানে ফান্ডাররা এটা দেখতে চায় যে এই স্টুডেন্ট এই কোর্সটা পড়ার ব্যাপারে কতদিন থেকে ভাবছে। তারা দেখতে চায় যে আপনি একটা লম্বা সময় ধরে ওই জিনিসটার সাথে এনগেজড আছেন। তো বিভিন্ন ইন্টার্নশিপ করে, বিভিন্ন অনলাইন কোর্স করে, বিভিন্ন ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস করে আপনি একটা অলরাউন্ড প্রোফাইল তৈরি করতে পারেন, যেটা আপনাকে স্কলারশিপটা পেতে বেশি সাহায্য করবে। একদম একদম। আমার অসংখ্য ধন্যবাদ ডক্টর আজম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম। যদি এখান থেকে কেউ প্রশ্ন না করে, আমরা যেগুলো আপনার সঙ্গে কথা হলো যে আমরা পরে স্টেটমেন্ট অফ পারপাস বা কিরকম ধরনের লেটার অফ রেফারেন্স দরকার হয় এই নিয়ে নিশ্চয়ই আমরা পরে আলোচনা করব। কিন্তু একটা সম্যক ধারণা হলো যে কি ধরনের, আপনি যেটা বারবার জোর দিচ্ছেন যে একটা প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশনের ব্যাপার থাকবে, না হলে কিন্তু কম দিনে, এক সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে কাজ করে ফেলা কিন্তু সম্ভব হবে না স্কলারশিপ পেতে গেলে। আমরা আজকে মূলত ইউরোপ এবং ইউকের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের ব্যাপারে খুবই বিস্তারিতভাবে ডক্টর আজম আমাদের সামনে তুলে ধরলেন, এবং ইন্টারনেটের দৌলতে আমরা এই ব্যাপারে সমস্ত তথ্য কিন্তু ইন্টারনেটে পাই, এবং অনেক ক্ষেত্রে স্কলারশিপের নোটিফিকেশন দেয় এরকমও কিছু কিছু সাইট আছে যেগুলো আপনারা সার্চ করলেই পাবেন, সেগুলো আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে ডব্লিউবিএমডিএফসির পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। এরপরে বক্তা আমাদের সঙ্গে আছেন ডক্টর মেহবুব সাহানা। Mehboob Sahana is a cultural and environmental geographer with an interest in analyzing land use changes with a special respect to space, politics, and the governments of the living and materialistic world. His work focuses on the landscape alteration in the post-colonial era and its consequences on the sustainability issue in the developing countries. He is currently working as a Leverhulme Early Career Fellow and lecturer in GIS in the Department of Geography at the School of Environment, Education and Development, the University of Manchester. He joined the University of Manchester as a postdoctoral research associate in September 2019. Previously, he was employed as a lecturer at Indira Gandhi Conservation Monitoring Center, WWF India,
and অনেক অসংখ্য অ্যাসাইনমেন্ট উনি করেছেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছেন। হি ওয়াজ এ GIS রিসার্চ অ্যাসিস্ট্যান্ট in a digital atlas project, Department of Science and Technology, Government of India major research project at Jawaharlal Nehru University, New Delhi, India. এবং এছাড়া তিনি নিয়মিত লেখালেখি করেন ক্যাফে ডিসিডেন্স অ্যান্ড ইন্ডিয়ান ক্লাইমেট ডায়ালগ, থার্ড পোল অ্যান্ড কুইন্ট লেখা লিখেছেন। খুবই পরিচিত মুখ, আমাদের পশ্চিমবাংলায় অনেকেই চেনেন মেহবুবকে। মেহবুবকে আমি আমন্ত্রণ জানাবো এখন তার বক্তব্য শুরু করার জন্য। মেহবুব। Assalamu alaikum everybody. Thank you so much Sabir bhai and the organizer. So I think আজকে যে বিষয়বস্তু সেই নিয়ে প্রিভিয়াস বক্তারা তাদের বক্তব্য রেখেছেন এবং আই থিঙ্ক মোস্ট মানে অ্যাসপেক্টগুলো কভার হয়েছে, তারপরেও কিছু জিনিস আছে তো আমি শুনছিলাম, তো সেইগুলোকে আমার মনে হয় একটুখানি আমি সেভাবেই বলার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল স্কলারশিপস কি ধরনের লাগে, স্কলারশিপ কি ধরনের আছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড আরো জিনিসগুলোকে কভার করা হয়েছে। তো আমি আমার বক্তব্যটা একটুখানি লিভিং এক্সপিরিয়েন্স অ্যান্ড এখানে আরো যে সমস্ত রিসেন্ট যারা, আমি 3 ইয়ার্স ধরে ম্যানচেস্টারে আছি এবং নাও আই গট এ পার্মানেন্ট পজিশন হিয়ার ইন ম্যানচেস্টার। সো এবং আমি এখন এখানে GIS কোর্সে পড়াচ্ছি। সো আমি দেখছি এখানে ভারতের স্টুডেন্টরা আছে এবং আদার্স কান্ট্রি স্টুডেন্টরাও আছে। সো সেই লিভিং এক্সপিরিয়েন্স এবং রিসেন্টলি কিছু ফেলিওর অ্যাপ্লিকেশন, কিছু সাকসেসফুল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলে আমার মনে হয় বেশি উপকৃত হবে, বিকজ স্কলারশিপস এবং কি বলবো কিভাবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে হয় সেগুলো তো অলরেডি কভার হয়েছে। তো আমি মনে হয় সেইভাবে বললে আজকের পার্টিসিপেন্টরা একটু বেশি খুশি হবে আর বেশি উপকৃত হবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস, যে স্কলারশিপ ছাড়াও বা ফুল স্কলারশিপ ছাড়াও যে এখানে পড়াশোনা করা যায়, এই একটা দিক আছে, এইটাতে আমি একটু বেশি ফোকাস করব। সো প্রথমেই, এবং আমার কিছু পিপিটি আছে, একটা পিপিটি বানানো, এবং আই থিঙ্ক সেই পিপিটিটা খুব বেশি রেলিভেন্স নয়, বিকজ অলরেডি ফিউ থিংস আর কভার। তো আমি প্রথম যে কথাটা বলবো, যে 5টা আমাদের কাছে ভারতীয় স্টুডেন্টদের কাছে, সো আমার বক্তব্যই হচ্ছে যে স্টাডিং অ্যাব্রোড, চ্যালেঞ্জেস অ্যান্ড পসিবিলিটিস ফর ইন্ডিয়ান স্টুডেন্টস। সো 5টা মিট আছে, যে স্টাডিং অ্যাব্রোড ইজ ভেরি এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ, বাট নট লাইক দ্যাট যেটা আমরা ভাবি, যেটা একটা ইমাজিনেশন হয়ে থাকে। And overseas study program are mainly in Europe. Traveling and studying abroad is very difficult. Very difficult to staying abroad in cold climate, and I am very poor in foreign language. So এই 5টা মিথ প্রথমেই আমাদের মধ্যে থাকে, যারা বেসিক্যালি those people are from rural background, যারা গ্রামের থেকে আসে, আমাদের মতো ছেলে যারা গ্রামে থাকে, যারা মানে এক্সপোজারটা পায় না, যে প্রথম থেকেই যারা শহর দিল্লি মুম্বাই মেট্রোপলিটন সিটিতে আসে, এবং তাদের মধ্যে তাদের ফ্যামিলিরা ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট স্টাডিং অ্যাব্রোড, যে কিভাবে হয়, তাদের কেউ না কেউ পরিচিত তাদের থাকেই বিদেশে, তারা সেই এক্সপোজারটা প্রথম থেকেই তাদের মধ্যে থাকে, যারা অলরেডি থিঙ্ক যে হ্যাঁ আমার ছেলে তো বাইরে পড়বেই। অ্যান্ড ইউ নো মেনি এক্সাম্পল। সো এখানে একটা জিনিস আমি বলবো, যে বিদেশে পড়তে যাওয়ার দুটো মোটিভ থাকে। একটা হচ্ছে যারা বড়লোক বাড়ির ছেলে, যাদের ফার্স্ট জেনারেশনটা অলরেডি এস্টাবলিশ, দে নো হোয়াট ইজ ফরেন স্টাডি অ্যান্ড কিভাবে তার কনসিকুয়েন্সেস কি এবং ভবিষ্যৎ কি। এরা স্কলারশিপ পেলো না পেলো এদের কাছে কোনো ম্যাটার নাই, দে হ্যাভ গুড মানি, দে ক্যান কাম অ্যান্ড ডু দেয়ার স্টাডি। লাইক আমাদের সারাউন্ডিং, লাইক রিসেন্টলি সানা গঙ্গোপাধ্যায় ইজ ডুইং গ্র্যাজুয়েশন ফ্রম UCL। বাট যারা জানে না, বাট স্কলারশিপ সম্পর্কে হয়তো তাদের প্রবল ইচ্ছা আছে যে বাইরে পড়বো, অ্যান্ড বাট দে আর নট গেটিং স্কলারশিপস। তো তারা কি স্কলারশিপ ছাড়াও বা ফুল স্কলারশিপ ছাড়াও কি পড়তে পারবে? সো এই একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস করতে হবে, যে আমরা বাইরে কেন আসবো, আমরা বাইরে পড়তে কেন আসবো, আমরা কি বাইরে এসে দুটো জিনিস, একটা হচ্ছে বাইরে যখন কেউ বাইরে আসার কথা ভেবে না, যে আমি বাইরে থেকে পড়বো, হ্যাঁ, বা বাইরে মাস্টার্স গ্র্যাজুয়েশন করবো, তখন কিন্তু তার কাছে দুটো রাস্তা, একটা হচ্ছে বাইরেই তার ভবিষ্যৎকে চিন্তা করা, একটা হচ্ছে ইন্ডিয়া গিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা। সো দুটো জিনিস কিন্তু খুবই খুবই চিন্তা ভাবনা, যে আমি যদি মাস্টার্স করে বাইরে ইন্ডিয়াতে ফিরে আসতে হয়, তাহলে আমার ভবিষ্যৎটা কি, এটা সম্পর্কে ভাবতে হবে। সো এইখানে একটা বড় জিনিস। সো ওই জন্য যখন আমরা গ্র্যাজুয়েশন করতে আসবো, গ্র্যাজুয়েশন কিন্তু খুবই এক্সপেন্সিভ ইংল্যান্ডে বা ইউরোপেতে।
তুলনামূলকভাবে কম এক্সপেন্সিভ মাস্টার্স। সো আমি বলবো যে যারা ভাবছে বাইরে পড়তে আসার জন্য তাদেরকে বলবো যে গ্র্যাজুয়েশনের থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি ফোকাস করা উচিত মাস্টার্সে আসবো। কারণ মাস্টার্সটা 1 বছর, মাস্টার্সে যদি ফুল স্কলারশিপ নাও পাওয়া যায়, হাফ পাওয়া যায়, 50% পাওয়া যায়, 40% পাওয়া যায়, দেন ইউ ক্যান থিঙ্ক যে হ্যাঁ 1 বছর আমি দেয়ার আর আদার্স অপরচুনিটিস, আদার্স পসিবিলিটিস আছে যে যদি ফুল স্কলারশিপ নাও পাই। অ্যান্ড আই ক্যান গিভ সাম এক্সাম্পল, লিভিং এক্সাম্পল, যারা ফুল স্কলারশিপ না পেয়েও পড়াশোনা করছে, সেগুলো কিভাবে সম্ভব সেটা নিয়ে বলবো। সো যেটা বলছিলাম যে দুটো জিনিস, একটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন করতে আসাটা, আমি বলবো যে গ্র্যাজুয়েশন যদি ওয়েল এস্টাবলিশ চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমার ফ্যামিলি ক্যান সাপোর্ট মি অ্যান্ড আমি বাইরেতেই ফার্দার স্টাডিটা করবো, তাহলে গ্র্যাজুয়েশন করতে আসা উচিত। আদারওয়াইজ ফোকাস করা উচিত যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের উচিত যে গ্র্যাজুয়েশনটা ইন্ডিয়ার কোনো ভালো জায়গা থেকে পড়ে মাস্টার্স করতে এলে বেশি ভালো হয়। দ্বিতীয় যে জিনিসটা বলবো, যে এটা কেন বললাম এর পিছনে কারণ কিছু আছে সেটা আমি বলবো। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে যদি আমার টার্গেট থাকে যে আমি ইন্ডিয়াতে ফিরে ইয়ে করবো, সো মানে হায়ার স্টাডি করবো, যেমন এখানে কিন্তু মাস্টার্সটা ইউরোপে বা ইংল্যান্ডে মাস্টার্স কিন্তু 1 ইয়ার। সো 1 ইয়ার মাস্টার্স, তার মানে কিন্তু এখানে মাস্টার্স করে ইন্ডিয়াতে ফিরে গিয়ে কিন্তু যদি পিএইচডি করতে যায় তখন কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়, কারণ ইন্ডিয়াতে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, এখানে 1 ইয়ার মাস্টার্স। সো দিস কাইন্ড অফ মেস একটা তৈরি হয়। তো এই জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া দরকার যে আমি কেন বাইরে যাব, বাইরে গিয়ে মাস্টার্স করার পরে হোয়াট উইল বি মাই ফিউচার, আমি কি বাইরে পিএইচডি করব, বাইরে পিএইচডি যদি করার ইচ্ছা না থাকে তাহলে আমি প্রাইভেট জবে কোন দিকে যাব, এই জিনিসগুলো, এই প্রশ্নগুলোকে নিজেকে করতে হবে এবং এই বিষয়ে প্রিপারেশন নিয়ে তারপরেই বাইরের মানে ফুলফিল একটা 5 or 10 ইয়ার্স প্ল্যান করার পরই বাইরে আসা চিন্তা ভাবনা করা উচিত। সো আমি এবার বলছি বেনিফিটস অফ স্টাডিং অ্যাব্রোড। সো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে 10টা 11টা আমি স্টাডিং বেনিফিট গুলো বলছি। Shift from physical to hybrid learning. Nowadays, after COVID pandemic, most of the foreign universities are adapted the hybrid learning systems. International qualifications equal better to study abroad prospects. So বাইরে অবশ্যই একটা যদি কারো যদি ইউসিএল থেকে বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে, ম্যানচেস্টার থেকে, কেমব্রিজ, অক্সফোর্ড বা আদার্স যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যদি একটা মাস্টার্স বা গ্র্যাজুয়েশন থাকে, অবশ্যই দিস মাস্টার্স ডিগ্রি is very good or comparatively very good than other institution in India or maybe in our country. So opening doors to international higher education. অবশ্যই যখন কেউ একটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এর কোর্স করার জন্য এখানে আসে, তার জন্য কিন্তু শুধু ভারত আর নয়, তার জন্য কিন্তু গোটা পৃথিবী তার সামনে খুলে যায়। তার জন্য কিন্তু গোটা পৃথিবীর যে ওয়েল এস্টাবলিশ অর্গানাইজেশন আছে, জব প্রোভাইডার আছে, তাদের কাছে কিন্তু একটা দিগন্ত খুলে যায়। সো এই জন্যই বাইরের স্টাডিটা অবশ্যই একটা, জাস্ট আই এম ডুইং কম্পেয়ার, একটা সাপোজ জামিয়া আলিগড় থেকে একটা মাস্টার্স করা আর একটা মাস্টার্স করা ফ্রম লিডস বা একটা মডার্ন ইউনিভার্সিটি, ম্যানচেস্টার, ইউসিএল অ্যান্ড আদার্স, এখান থেকে এইটা কিন্তু একটা তার যে মানে পৃথিবীকে দেখার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ব্রডার হয়ে যায়। ওপেনিং ডোর ফর ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন, ওয়াইডার এমপ্লয়মেন্ট প্রসপেক্ট, যেটা বললাম যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের ম্যানচেস্টারে আমি যে কোর্সটা পড়াই সেটা জিআইএস, তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করা থাকে যে আমরা কিছু মডিউল আমরা সেভাবেই তৈরি করি যাতে আমাদের স্টুডেন্টকে কোম্পানিরা হায়ার করে। সো আমরা জিআইএস ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল থিংস। সো আমাদের স্টুডেন্ট 30-40 আমাদের সিট থাকে, তো 30-40 এর মধ্যে 20 to 25 স্টুডেন্ট অলরেডি গেট জব অপরচুনিটি ফ্রম মিডল ইস্ট, বিকজ আমাদের কোর্স কিছু মডিউল থাকে যেটা পেট্রোলিয়ামস যে কোম্পানিগুলো আছে সেইগুলোকে টার্গেট করে ডিজাইন করা হয়। তো এইরকম জিআইএস ছাড়াও এখন যে ইংল্যান্ডে যে সমস্ত মানে প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ওয়াইল্ড লাইফ বলছি, জিআইএস বলছি, অ্যান্ড সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট, যেমন আমি যদি বলি ইংলিশে বলি, তো ইংলিশে এখন এখানে ওই কম্পারেটিভ ইংলিশ স্টাডিজ এবং কমিউনিকেটিভ ইংলিশ এবং কিছু ডিজিটাল ইংলিশ কোর্স আছে যেগুলোতে মানে প্রাইভেট কোম্পানি অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনের বেশি তাদের জব পাওয়া যায়। সো এখানে খুব বেশি যেমন হচ্ছে একটা হচ্ছে ওই এই ধরনের কোর্সগুলো যেটা মানে কি বলবো বেশি টেকনিক্যাল ফোকাস, যেমন আজকালকার দিনে মেশিন লার্নিং একটা খুবই একটা বিশাল একটা ডিমান্ডিং
সাবজেক্ট। সো এইগুলো একটা বড় জিনিস যে কোন সাবজেক্টে আমি টার্গেট করছি। অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টে যেমন বায়োলজিক্যাল সায়েন্সে মাস্টার্স করা হয় 10টা-12টা ডিফারেন্ট ডিসিপ্লিনে, জিওগ্রাফিতে 10 এমন ডিসিপ্লিন আছে যেখানে মাস্টার্স করতে পারবো, নট অনলি এ কোর জিওগ্রাফি বাট অলসো ডিফারেন্ট অ্যালাইড সাবজেক্ট আছে যেখানে মাস্টার্স করা যায়। ঠিক আছে, সেম থিংস মেশিন লার্নিং। নাওয়াডেজ মেশিন লার্নিং ইজ ভেরি মানে কি বলবো অপরচুনিটি, যেমন মেশিন লার্নিং পড়ে কেউ ব্যাক যায় না, they get a job here or maybe in USA or maybe in other European country. So এই টার্গেটটাকে করতে হবে যে আমি কোন অ্যালাইড সাবজেক্টে বা কোন ডিসিপ্লিনে যাব মাস্টার্স করার জন্য, স্পেসিফিক একটা জায়গায়, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছি যে ক্যারিয়ার ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট। ইয়েস, নাও ইট ইজ মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সাবজেক্ট। অ্যান্ড আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পল যে হিস্ট্রি অ্যান্ড ইংলিশ, আমরা জানি হিস্ট্রি অ্যান্ড ইংলিশ ইজ ভেরি কোয়ালিটেটিভ সাবজেক্ট, বাট নাওয়াডেজ হিস্ট্রিকে এখানে কিন্তু কোয়ান্টিটেটিভ দেখা হচ্ছে। জাস্ট গিভিং এক্সাম্পল, একটা ছেলে পিএইচডি করছে, হি ইজ ডুইং পিএইচডি বাই ইন হিস্ট্রি বাট ইউজিং ভেরি কোডিং। সে কোড ইউজ করছে, ভারতবর্ষের হিস্ট্রিতে যত হিস্ট্রিয়ান বুকস আছে সেগুলোকে সে ডিজিটালাইজ করে সেখান থেকে সে শব্দ অ্যান্ড বাক্য বা এই ধরনের টাইম ফ্রেম দিয়ে সে পিএইচডি করছে। অ্যান্ড নাওয়াডেজ এটা খুব ডিমান্ডিং। এবং সোশ্যাল সায়েন্সে অ্যানথ্রোপোলজিতে আমি বলছি, অ্যানথ্রোপোলজি, ডিজিটাল হিউম্যানিটিজ, অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিউম্যানিটিজ আদার সাবজেক্টগুলো আছে। ডিজিটাল হিউম্যানিটিজ নাওয়াডেজ ভেরি ফোকাসিং এরিয়া। সো হোয়াট ইজ ডিজিটাল হিউম্যানিটিজ? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন and Twitter, এগুলো থেকে ডাটা এক্সট্রাক্ট করে রিসার্চ and ডু দিস। সো অ্যান্ড এই ডিজিটাল হিউম্যানিটিসে যারা ফোকাস করে কাজ করছে তারা খুব তাড়াতাড়ি জব করছে। এবং আমি জানি আমারই কিছু স্টুডেন্ট অ্যান্ড দে আর ডুইং মোর দ্যান 1 লাখ রুপিস স্যালারি, জাস্ট ডিজিটাল হিউম্যানিটিসে একটা মাস্টার্স করেছে অ্যান্ড হায়দ্রাবাদে দে আর ডুইং জব। সো ওই জন্য ক্যারিয়ার ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম বা মাস্টার্সে আছে সেগুলোকে ফোকাস করা বেশি দরকার। ডাইভার্স সেট অফ কোর্স টু চুজ ফ্রম, NEEP and international qualifications, এটা এই জিনিসটা পাবে। From learning a language to living a language brings your international exposure. You can gain a global perspective and experience of lifetime. So obviously একটা ছেলে সে বার্মিংহাম বা প্যারিসে থাকছে অথবা ইতালিতে থাকছে, সে যে পরিমাণ একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং পাবে, সে দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে সে এক্সপোজারটা পাবে না। So now benefit of studying abroad, benefit of pursuing an undergraduate degree, যেটা বলছিলাম যে আন্ডারগ্রাজুয়েটে আসা উচিত বা মাস্টার্সে আসা উচিত, সেটা এখান থেকে পেয়ে যাবে। অ্যাজ এ স্টুডেন্ট জাস্ট আউট অফ স্কুল, উচ্চ মাধ্যমিক পাস করার পরে একটা ছেলে স্বপ্ন দেখছে যে আই উইল গো ইংল্যান্ড, ইউরোপ, ইটালি, হোয়াটএভার। সো কি এক্সপোজার পেতে পারে এবং কি নেগেটিভিটি থাকতে পারে? এক্সপোজ টু অ্যান ইন্টারন্যাশনাল ওয়ে অফ লার্নিং অ্যান্ড ওয়ার্কিং আর্লি ওয়ার্কিং আর্লি স্টেজ। এখানে মানে বাইরের দেশে কিন্তু হায়ার এডুকেশনটাকে এত প্রায়োরিটি জানে যে আমাদের দেশে কি যে পড়ে নাও অ্যান্ড দেন ইউ উইল গেট এ জব, মানে গ্র্যাজুয়েশন মাস্টার্স করে নাও, পিএইচডি করে নাও অ্যান্ড দেন ইউ উইল থিঙ্ক এ জব। বাট হিয়ার নাওয়াডেজ এখানে ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু ফোকাস করে, ওকে তুমি পড়ছো, তোমার যদি মনে হয় পিএইচডি করা তুমি করবে, না হলে তুমি ইউ ক্যান গেট এ জব। সো স্টেজ ওয়াইজ এরা জবকে ক্যাটাগরাইজ করে। সো এখানে যদি কেউ গ্র্যাজুয়েশন করে তাহলে কিন্তু তার ইন্ডিয়াতে এখন একটা গ্র্যাজুয়েশন করে কি চাকরি পাবে? হ্যাঁ, সো এই ধরনের একটা ওপিনিয়ন, মাস্টার্স করে এমএ বিএড করে তারপরে তুমি মানে একটা মানে পড়াশোনাটাকে শেষ করে তারপর চাকরি করবে, এই ধরনের গভর্নমেন্টেরও থিঙ্কিং অ্যান্ড অলসো আমাদের সোসাইটির মধ্যে ওই চিন্তা ভাবনা চলেছে যে গ্র্যাজুয়েশন করে চাকরি পাওয়া যায় না, হ্যাঁ, বা ইউ ক্যান নট ডু গুড জব। সো বাট এখানে কিন্তু এই যে ধারাবাহিক চিন্তা ভাবনা এটা থেকে কিন্তু বেরিয়েছে। এরা কিন্তু গ্র্যাজুয়েশন থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রিগুলোকে এমন ভাবে ডিজাইন করে যে গ্র্যাজুয়েশন করার পরেও এনিওয়ান ক্যান থিঙ্ক ফর ডু এ জব। সো ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কালচার সেটা তৈরি হবে। ওয়াইডেন্স অফ ইউর স্কোপ ফর এ ক্যারিয়ার অপশন। তো ইন্ডিয়াতে যেমন গ্র্যাজুয়েশন করার পরে কেউ ক্যারিয়ার অপশনটাকে এতটা ওয়াইডলি ভাবতে পারে না, বাট হিয়ার if you do a graduation from a abroad university, then you can think widely. Okay, but another things যেগুলো নেগেটিভ, যেগুলো আমি মানে বলা উচিত না তবু বলছি, যে অবশ্যই একটা উচ্চ মাধ্যমিক পড়া ছেলে সে যখন বাইরে এসে গ্র্যাজুয়েশন করে, সো তার মধ্যে এখানকার যে কালচার, এখানকার যে থিঙ্কিং সেগুলো ঢুকে যায়। সো সেগুলো ঢুকে গেলে সে মানে কি বলবো, সে তখন ইন্ডিয়ার ওয়েতে চিন্তা ভাবনা করতে পারে না।
সো ওই জন্য যদি তখন গ্রাজুয়েশনে করার পরে যদি তাকে বাই চান্স তাকে ইন্ডিয়াতে ফিরে যেতে হয়, তখন ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু অ্যাকুমুলেট ইন ইন্ডিয়ান কন্ডিশন। সো অ্যান্ড ওই জন্য অনেক ছেলে এখান থেকে গ্রাজুয়েশন করার পরে অনেক ছেলে হারিয়ে গেছে। সো দিস ইজ ওয়ান নেগেটিভ পয়েন্ট। সো বেনিফিটস অফ পার্সুইং পোস্ট গ্রাজুয়েট, আমি ফোকাস করছি প্রথম থেকেই যে পোস্ট গ্রাজুয়েশন করতে আসা উচিত। দিস ওয়াই এনহ্যান্স ইউর টেকনিক্যাল স্কিল। এখানকার পোস্ট গ্রাজুয়েশন এখন টেকনিক্যাল স্কিল এবং স্কিল বেসড পোস্ট গ্রাজুয়েশন কে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। গিভ ইউর সিভি অ্যান্ড এজ ওভার কান্ট্রিজ। অবশ্যই তুমি একটা মাস্টার্স করলে এখান থেকে অ্যান্ড ইউ উইল গেট সো মেনি অপরচুনিটিস ফ্রম অ্যাব্রোড অ্যান্ড ফর অলসো ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান যে হায়ার কোম্পানিজ গুলো আছে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, সো দে ট্রাই টু অলওয়েজ থিঙ্ক ফর বাইরের ছেলেদের নেওয়ার জন্য। ডেভেলপ ইউর সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কস। ওকে, সো একটা স্ট্যাটিস্টিক্স বলছি যে ইন্ডিয়ান স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রোড, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, দিস আর দ্য মানে কি বলবো মোস্ট মানে কন্ট্রিবিউটিং স্টুডেন্ট দেন Kolkata and West Bengal. And if you think the state, same things are there. Punjab, Haryana and Gujarat, এই জায়গার ছেলেরা মানে তাদের মধ্য থেকে একটা স্কুল থেকে ডিসিশন আমি বাইরে যাব। ওকে, সো বিকজ ওদের একটা লিঙ্ক আছে, কেরালা স্টুডেন্ট অবশ্য একটা লিঙ্ক আছে, বাট আমাদের স্টুডেন্টের সে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের অবশ্যই ইন বাংলাদেশ হিয়ার আমি বাংলাদেশি স্টুডেন্ট প্রচুর দেখি এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ডি নট হ্যাভ এনি স্কলারশিপ অর ফুল স্কলারশিপ। দে জাস্ট থিঙ্ক যে হ্যাঁ আমি বাইরে থেকে একটা মাস্টার্স করবো। হ্যাঁ, এবার এটা কি করে সম্ভব সেটা আমি বলছি যে হাউ, মানে এত স্কলারশিপ নেই, হাউ হায়দ্রাবাদি স্টুডেন্টস অ্যান্ড পাঞ্জাবি স্টুডেন্ট অ্যান্ড হারিয়ানা স্টুডেন্টস কাম হিয়ার উইদাউট গুড স্কলারশিপ। সো আমরা এবং আজকালকার যুগে দিল্লি এবং মুম্বাই বা হায়দ্রাবাদ এইখানে থাকতে যে পরিমাণ খরচা হয় তার থেকে একটু বেশি খরচা হবে লিভিং কস্ট। মানে কি বলবো মানে খুব মানে একটু মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলছি না, আমি বলছি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। আর আরেকটা জিনিস যেটা বলা উচিত যে বাইরের দেশে কিন্তু একাডেমিক্স মানি প্রাইভেট, মানে তুমি ইন্ডিয়া থেকে আসছো এখানে পড়তে, তার মানে ভাবতে হবে যে ইউ আর গোয়িং ফর আ প্রাইভেট এডুকেশন সিস্টেম। ওকে, সো ওই জন্য আমি ইন্ডিয়ান যে প্রাইভেট এডুকেশন সিস্টেমটার সাথে আমি কম্পেয়ার করছি। সো আজকালকার দিনে তো মানে অনেকেই 10 লাখ 15 লাখ খরচা করতে রাজি, মানে 15 লাখ না হলে অ্যাটলিস্ট 5 to 10 লাখ খরচা হয়ে যায় একটা মাস্টার্সে করতে গিয়ে, মানে লিভিং কস্ট এন্ড এভরিথিং প্রাইভেট এবং কিছু একটুখানি ইনস্টিটিউশন গুলোতে। সো কি করে কেরালা বা হায়দ্রাবাদ বা পাঞ্জাব বা অন্য স্টুডেন্টে তারা কি চেষ্টা করে, তারা দেখে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু না কিছু স্কলারশিপ থাকে। দোজ স্টুডেন্ট যারা কোনো স্কলারশিপ পায় না, 5,000, যেমন আমি বলছি আমাদের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটা স্কলারশিপ থাকে, সেটা হচ্ছে 5,000 পাউন্ড করা দেবে। তো একটা মাস্টার্সের খরচা হচ্ছে 15 লাখ, 12 লাখ, 15 লাখ থেকে 16 লাখ পর্যন্ত হয় বিভিন্ন ইউনিভার্সিটি। এবং যারা এই ধরনের চিন্তা করছে যে আমরা যাবই, আই উইল সে দ্যাট অ্যাভয়েড লন্ডনের লিভিং কস্টটা খুব হাই। তার থেকে যদি ছোট ছোট শহরগুলো চল চিন্তা করে, সেখানে লিভিং কস্টটা একটু কম, দে ক্যান অ্যাফোর্ড ফর লিভিং কস্ট অ্যান্ড তারা এইভাবে একটা ডিগ্রি নিতে পারে। এবং দেয়ার ইজ অপরচুনিটি আফটার দিস 2 ইয়ার্স, আর 2 বছর কাটানোর পরে একটা 1 বছরের মাস্টার্স করার পরে একটা অপরচুনিটি থাকে যে তুমি এখানেতে থেকে 2 বছরের একটা ভিসা পাবে। সো ইউ ক্যান লিভ হিয়ার অ্যান্ড ইউ ক্যান এক্সপ্লোর হোয়াট ইউর নেক্সট ফিউচার। সো দ্যাটস ওয়াই একটা মাস্টার্স করতে আসা, রিস্ক নিয়েও আসা ঠিক হবে। এবং মেনি স্টুডেন্ট হিয়ার রিস্ক নিয়ে এসেছে এবং ঠিক হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ইন 2021 করোনার সময় আমি আমার ইউনিভার্সিটিতে একটা ছেলেকে ঘোরাফেরা করতে দেখলাম, অ্যান্ড আই আস্কড, অ্যান্ড জাস্ট কিউরিয়াসলি সে আমাকে ইন্ডিয়ান দেখে আমাকে জিজ্ঞেস করছে যেরকম আমি এটা খুঁজে পাচ্ছি না, প্লিজ বলে। আমি তাকে গাইড করলাম, অ্যান্ড অলসো আই গাইড হিম ফর লিভিং, কোন লোকালিটি থাকা যায়, কি সুবিধা অসুবিধা। I give him a few times to do this, and ও আমাকে বললো যেরকম ও স্কলারশিপ পায়নি, ও বাবা একটুখানি ব্যবসা করে, সো ও ভেবেছে যেরকম এখানে আসবে এবং হি ক্যান ডু সাম জবস অ্যান্ড হি ক্যান ম্যানেজ। সেই ছেলেটা গ্র্যাজুয়েশন করতে এসছে, হারিয়ানার ছেলে, হারিয়ানার কোনো একটা জায়গার। সো আমি বললাম ও গুড। সো এবং সে আমার নাম্বার নিয়েছে এবং জাস্ট 9 মান্থ, আফটার 9th মান্থ সেই ছেলেটা আমাকে কন্ট্যাক্ট করছে যেরকম স্যার, এবং আমি বললাম আমি পড়াই, ইউ ক্যান কাম ইন মাই অফিস অ্যান্ড উই ক্যান ডু, যদি কোনো প্রবলেম থাকে। সে আমাকে বলছে যে স্যার ক্যান আই গেট ইউর অ্যাড্রেস, মানে আমি তোমাকে তোমার অ্যাড্রেসটা ইউজ করতে পারি? আমি কেন? বলছি যেরকম আই উইল ডু এ বিজনেস
কি বিজনেস, যে আমি ওখান থেকে আমার বাবা বিজনেস করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবো, হ্যাঁ, তাতে আমার পড়াশোনার খরচাটা উঠে যাবে। হ্যাঁ, অ্যান্ড আমি জাস্ট শক যে একটা গ্র্যাজুয়েশনের ছেলে, সে ওখান থেকে এসেছে এবং সে এখানে এসে এক্সপ্লোর করেছে 3 to 4 মান্থ, and within 9 months সে সবকিছু ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। সে শুধু একটা অ্যাড্রেসের জন্য আমাকে ফোন করেছে এবং আমি তার সাথে কন্ট্যাক্ট আছি তার সাথে এখন, এবং আই সি দ্যাট ও হি ইজ ডুইং ভেরি গুড জব। সে তার নিজের খরচা অ্যারেঞ্জ করার পরেও নাও হি ইজ সেন্ডিং মানি ব্যাক টু হিজ ফ্যামিলি। সো ভেরি ইন্টারেস্টিং স্টাডি ফর মি, দ্যাট যে একটা গ্র্যাজুয়েশনের ছেলে এটাও চিন্তা করতে পারছে বিকজ মানে সে রিস্ক নিয়েছে। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল, আমি এক্সাম্পলগুলো এই কারণে দিচ্ছি যে যদি কারোর মনের মধ্যে থাকে চিন্তা ভাবনা যে আমি যাবো পড়বো, সো দে ক্যান থিঙ্ক ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, সো অ্যানাদার এক্সাম্পল, রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গের একটা ছেলে, সে IIPS মুম্বাইতে পড়তো এবং হি গট এ ফেলোশিপ ফর PhD in Coventry University, not a very big university but একটা মধ্যবিত্ত ইউনিভার্সিটি, এবং সে 90% স্কলারশিপ পেয়েছে। আমি তাকে বললাম যে ওকে প্লিজ কাম, তুমি এসো এবং ইউ স্টার্ট, তুমি 100% স্কলারশিপ পাইনি, 70% মানে টোটাল যা ফিজ তার 70% স্কলারশিপ পেয়েছে। আমি বললাম পিএইচডির জন্য, এখন তুমি এসো। সে ভয় করছিল, সে বলে না দাদা আমি যাবো না, আমার একটুখানি কেমন লাগছে, ওখানে অনেক কস্ট শুনেছি, অনেক এক্সপেন্সেস শুনেছিস, তো যদি না পারি। আমি তুমি এসো না, দেখা যাবে। অ্যান্ড নাও হি ইজ ইন Coventry last 6 or 8 months and he is doing his PhD and he now get a job, একটা ওই মানে কি বলবো একটা রেস্টুরেন্টে জব পেয়েছে। সো অ্যান্ড ইটস নট এ বিগ ইস্যু, মানে পরিণীতি চোপড়া, একটা ভেরি ফেমাস পার্সন, পরিণীতি চোপড়া ডুইং, যখন ওখানে মাস্টার্স করেছিল সে কিন্তু এরকম ইয়েতে জব করেছিল একটা রেস্টুরেন্টে। সো মানে আমার কথা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক যে আমরা মানে বাইরে যাব, দেন যদি ফুল স্কলারশিপ নাও পাওয়া যায় তাহলেও ইউ ক্যান কাম টু অ্যাব্রোড। অ্যান্ড অ্যানাদার গিভ এক্সাম্পল, সেটা হচ্ছে হাল ইউনিভার্সিটি ইংলিশে পিএইচডি করে শাহিদুল ভাই, হি ইজ ডিড হিজ মাস্টার্স ফ্রম Aligarh University and now he is doing English PhD in English literature, but he did not get full scholarships, but till ওনার ওয়াইফকে নিয়ে এসছে এবং দুটো বাচ্চা আছে, তারপরেও নিজে মেহনত করে এখানে পিএইচডি করছে। সো হিয়ার ইজ এ স্ট্যাটিস্টিক্স ফর নাম্বার অফ ইন্ডিয়ান স্টুডেন্টস ফর ডিফারেন্ট কান্ট্রি। সো অবভিয়াসলি প্রেজেন্ট কন্টেক্সটে 2022 কন্টেক্সটে কানাডা ইজ এ ভেরি গুড ডেস্টিনেশন। কানাডাতে স্কলারশিপ পাওয়া ভেরি ইজি দেন কম্পারেটিভ টু ইউকে, আর কানাডাতে কাজ পাওয়া খুব সুবিধা। কানাডা ছাড়া যদি ইউরোপে বলি, নরওয়ে, সুইডেন, বাট লিটল মানে কি বলবো একটু কষ্টকর থাকা, বাট টিল দিস আর ভেরি গুড অপরচুনিটি ফর গেটিং স্কলারশিপস। আদার্স USA অ্যান্ড ইংল্যান্ড তো আছেই, বাট ইংল্যান্ড ইজ ভেরি রেপুটেড, মানে ইংল্যান্ডের সব থেকে পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিস গুলো আছে, আর ইংল্যান্ডের ডিগ্রিটা সব থেকে বেশি প্রেস্টিজিয়াস মনে করা হয়। সো দ্যাটস ওয়াই মেনি ইন্ডিয়ান স্টুডেন্ট ডেস্টিনেশন ইজ ইংল্যান্ড। এবার স্কলারশিপ সাথে আমি টপ 10 স্টাডি অ্যাব্রোড ডেস্টিনেশনস ফ্রম ইন্ডিয়ান স্টুডেন্ট, অবশ্যই ফার্স্ট ডেস্টিনেশনস ইন ইউনাইটেড স্টেট বিকজ multiple university, there are more than 3,000 university in England, in USA. In England more than 100-150 ইউনিভার্সিটি আছে, বাট তার মধ্যে 28 university is Russell Group University. So Manchester is one of the Russell Group University, including Oxford, Cambridge, UCL, London School of Economics, Edinburgh, Leeds, and so many more. So Russell Group University is like Indian Central University. So first target on Russell Group University, because if you get a degree from Russell Group University, then opportunity become very wider. And then third is Australia, Canada, New Zealand, China, Germany. So these are the list of 10 top abroad destinations for Indian students. Okay, now I come to 3 important pillars of getting admissions in abroad. First is scholarship, second is admissions offer, third is language proficiency. So প্রথমে আমি বলবো, again I give a living experience. এই বছর আমারই পরিচিত একজন অ্যাপ্লাই করেছিল, তাকে আমি ইনফ্লুয়েন্স করেছিলাম। সো নাম হচ্ছে মহসিন আলী। ওকে, মহসিন আলী, ওকে আমি বলেছিলাম যে হি ডিড হিজ গ্র্যাজুয়েশনস ইন কি বলে ওটাকে ইঞ্জিনিয়ারিং, বাট ওকে আমরা ইয়ে করি, পুরো সাপোর্ট দিই। ওকে, ইউ ক্যান কাম ম্যানচেস্টার ইউনিভার্সিটিতেই, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যান্ড স্যালফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড আরেকটা লন্ডনের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, বাট এনি হাউ লন্ডনটাকে আমরা অ্যাভয়েড করি অ্যান্ড উই সেড দ্যাট ওকে প্লিজ কাম ইন Salford or in Manchester Metropolitan, then we can help you
to get some job because he did not get a full scholarships. Okay, so but unfortunately সবকিছু ready, but he unable to score 6.5 in IELTS. So everything is ready, but due to 6 score এলো, and he thought যেটা রিয়াদ ভাই এখনই বললেন যে এরকম first you have to think for language proficiency. ও ভাবে যে language proficiency is not a big matter for me. I can do 6.5 score, but unfortunately at the 8 moment সে পারলো না. So that's why he had to wait another 1 year for getting admissions. Okay, so that's why those who are thinking for going abroad, first you have to prepare for language proficiency. Okay, language proficiency প্রথমে হয়ে গেল, and it will be valid for 2 years. 2 বছরের জন্য ভ্যালিড থাকে. So no worry, first এখন থেকেই language proficiency তুমি স্টার্ট করে যাও. How to start? I will recommend go for YouTube, and there are lots of free language proficiency courses there. You can check. আমার মনে হয় যদি একটা স্টুডেন্ট 4 to 6 month চেষ্টা করে, then try, and খুব বেশি খরচা নয়, only 10,000 খরচা হয় language proficiency জন্য. So you can appear and just for 4 to 6 month try করে একটা appear করো. আদার তোমাকে স্কলারশিপ পেলে না পেলে, অ্যাডমিশন অফার পেলে না পেলে, জাস্ট ট্রাই। যখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যখন তুমি 7 or something স্কোর করে ফেলবে, দেন ইউ গেট এ কনফিডেন্স দ্যাট ওকে আই ক্যান ডু, or I can achieve scholarships, or I can achieve admission offer. And when you have a certificate in your hand that you have 7.5 score in IELTS or any other language proficiency, then also it will be easy for you to getting a scholarship or admission offer. So what are the different language proficiency courses? GMAT, IELTS, SAT, TOEFL, GRE. There are the 5 important language proficiency courses, and এটা বিভিন্ন দেশে বিভিন্ন গ্রুপে প্রিফার করা হয়. So IELTS, Australia, Canada, Ireland, New Zealand, UK, USA. GRE, USA, UK, Europe, Singapore, Australia. PTE, UK, Australia, USA, Canada. SAT, United States. TOEFL বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করা আছে. So এই 6টার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে পপুলার হচ্ছে দুটো, সেটা হচ্ছে IELTS একটা TOEFL. If you are thinking to come in Australia or UK, you have to prepare, or you have to think for IELTS. Or if you are coming for USA, then you have to think for TOEFL. Okay, now what are the difference between this TOEFL and IELTS? যদি তুমি, is it too much different? No, it's not too much different. যদি কেউ IELTS এর প্রিপারেশন নেয়, he can appear TOEFL. আমি ওটা ডিলিট করে দিয়েছি ওই এটা. So I'm focusing on IELTS now. So IELTS or TOEFL say একটুখানি difference, banded difference, and both have listening, reading, writing, speaking. But TOEFL এ কি হয়, সেম থিংস আছে, বাট ওটার স্কোর গুলো IELTS স্কোর করে 1 to 10 এর মাধ্যমে. So you have to score 6 more than 6.5 at least. 6.5 এর নিচে পেলে UK তে তুমি চান্স পাওয়া মুশকিল, আর যদি 7.5 পাও, that is very very good for you. So and TOEFL কি হয়, স্কোরটা হয় 100 এর মধ্যে, and ওখানে কিন্তু লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং থাকে, এখানেও সেম থাকে, বাট ওখানে ডিজাইনটা একটু আলাদা, এখানে ডিজাইনটা একটু মানে একটু অন্যরকম। ওখানেতে রাইটিং কে বেশি ফোকাস করা হয়, এখানে সবকিছু সেম ভাবে ওয়েট করা হয়। So this is the structure. I will not getting much more detail here how to do IELTS, because already previous speaker already discussed about this. So fees and tuition fees and scholarships. So এখানে অনেক কিছু ডিসকাশন হয়ে গেছে, তবু আমি একটুখানি স্পেশাল ডিস্ট্রিবিউশনটা বলে দিই যে এগেন আই উইল সে অ্যাভয়েড লন্ডন, বিকজ লন্ডনে 2-3 ইউনিভার্সিটি, UCL, London School of Economics, and few more things. But why I'm saying avoid London, if you get in UCL or London School of Economics, that is very good university and very good for you. But যদি তোমার কাছে সেই এক্সপোজার না থাকে বা সেই কস্ট বেয়ারিং ক্ষমতা না থাকে, লন্ডনে কিন্তু একটু এক্সপেন্সিভ, সো থাকা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, যদি তুমি থিঙ্ক করো যে আমি নিজের স্কলারশিপে মানে 50% বা 80% স্কলারশিপ নিয়ে আমি কিছুটা করবো, সো দ্যাটস ওয়াই আমি বলবো সেই ক্ষেত্রে লিডস, ম্যানচেস্টার, এডিনবরা, ডারহাম, তারপরে ব্রিস্টল, সাউদাম্পটন, দিস ইউনিভার্সিটি ইজ ভেরি গুড। এখানে কিন্তু জব পাওয়ার প্রবাবিলিটি হালেতে, যেমন এখানে অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা কিন্তু বিভিন্ন মার্কেটিংয়ে জব পেয়ে যায়, এবং এখানে মিনিমাম ওয়েজেস কনসেপ্ট আছে, যার ক্ষেত্রে জব পাওয়ার সুবিধা। ওকে, সো অ্যান্ড হিয়ার, এটা আমি ইংল্যান্ডের কথা বললাম যে মাস্টার্সের টপ UK ইউনিভার্সিটিস উইথ অ্যাফোর্ডেবল টিউশন ফিস। তো এখানে টিউশন ফি গুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলো টিউশনগুলো দেখালাম। আমি অক্সফোর্ড, কেমব্রিজ বা রাসেল গ্রুপ ইউনিভার্সিটিগুলো একটু অ্যাভয়েড করছি, বিকজ ওখানে টিউশন ফি 15 লাখ থেকে 20 লাখের কাছাকাছি। বাট এগুলো মানে যেটা কম টিউশন ফিজের ইউনিভার্সিটি, সেগুলোকে আমি হাইলাইট করেছি। ওকে,
So average tuition fees for international students in Markin dollar, US is the সবথেকে বেশি costly, but USA একটা সুবিধা কি, you will get a loan, but লোনটা একটু অন্যরকম ডিজাইন। সো লোনে আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে তারা লোনের দিকে না যাওয়াই উচিত। They have to think either full scholarship or maybe half scholarship or whatever. So Australia, Canada, UK, Hong Kong, China and Japan, these are the things. So আমি এইগুলা ডিসকাস করছি না what are the different scholarships because already is covered by different speaker, so I have to skip this. So অনেক স্কলারশিপ আমি লিস্ট করেছিলাম। সো এই স্কলারশিপের লিস্টগুলো বা লিঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো অর্গানাইজারকে, দে ক্যান শেয়ার উইথ ইউ ডিফারেন্ট স্কলারশিপস। এই মানে পপুলার স্কলারশিপ ছাড়াও কিছু আনপপুলার স্কলারশিপ আছে যেগুলো ফুল বা 30% বা 40% বা 50% স্কলারশিপকে বিয়ার করে। সেই এই স্কলারশিপের লিস্টগুলো আমি একটা লিস্ট বানিয়েছি, আই ক্যান শেয়ার উইথ দ্য অর্গানাইজার, দে ক্যান হেল্প ইউ। এবং এটা শুধু ভারতে নয়, শুধু ইংল্যান্ড বা ইউরোপ নয়, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখানে তুমি দেখতে পাচ্ছ জাপান অ্যান্ড ইউরোপের আলাদা আলাদা ইউনিভার্সিটিগুলো কিভাবে স্কলারশিপ আছে। সো এখানে হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ইউনিভার্সিটি হ্যাভ লিটল বিট স্কলারশিপ টু কভার 30% or 40% কোর্স ফি, লাইক দিস আর দ্য ইউনিভার্সিটি। ম্যানচেস্টার ইউনিভার্সিটি হ্যাভ অলসো 6,200 পাউন্ড আছে ফর দ্য বায়োলজিক্যাল সায়েন্স। সো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্কলারশিপ আছে, those have covered 40%, 50% scholarships. So I just avoid this thing. So এইটা নিয়েও হ্যাঁ, now UK ইউনিভার্সিটিতে with most international student, first is UCL, London School of UCL, London College of University College London. Then second is Manchester, third is Edinburgh, fourth is King's College London, and there's a list. So that means এখানে আমরা বুঝতে পারছি যে কোন ইউনিভার্সিটিগুলো বেশি ভারতীয় স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। সো এইগুলোতে চান্স পাওয়া একটু ইজি। ওকে, সো এটা নিয়ে অলরেডি ডিসকাস হয়ে গেছে যে এরকম প্রসিডিউরটা 1 বছর আগে থেকে শুরু হয়। সো দোজ হু আর থিংকিং, জাস্ট স্টার্ট ফ্রম টুডে সার্চিং। প্রথমে একটা লিস্ট বানাও যে কোন ইউনিভার্সিটি কি টার্গেট, এবং এটা নিয়ে আমি বেশি বলবো না, অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, 1 বছর আগে থেকে শুরু করতে হয়। সো অ্যান্ড ইউক্যাস বললাম যে ইংল্যান্ডে ইউক্যাস এর মাধ্যমে, যেমন আমাদের ভারতবর্ষেও মনে হয় এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোকে একটা পোর্টালে নিয়ে এসে চেষ্টা করা হচ্ছে, সেরকম মতো বা কলেজগুলোতে কলেজ সার্ভিস কমিশন বা আই ডোন্ট নো এক্স্যাক্টলি যে কলেজগুলোতে অ্যাডমিশনগুলো একটা সেন্টারের মাধ্যমে করা হচ্ছে। সেখানে ইংল্যান্ডেও আন্ডার গ্রাজুয়েটটা ইউক্যাস এর মাধ্যমে করা হয়, বাট পোস্ট গ্রাজুয়েটটা ইউনিভার্সিটি খুদ কন্ট্যাক্ট করে। ওকে, নাও হোয়াই স্টাডি ইন ইউকে? UK education is affordable, yes, still it's not much more মানে খুব এক্সপেন্সিভ নয়। 10 লাখ 12 লাখ থেকে শুরু করে 15 লাখের মধ্যে একটা স্কলারশিপ, একটা ফিজ। অ্যান্ড লিভিং কস্ট, এখানেতে লিভিং কস্ট লো মিডল, মানে কি বলবো, ছোট শহর ম্যানচেস্টার, লিডস, বার্মিংহাম অ্যান্ড আদার্স ছোট ছোট শহরগুলো আছে, এখানে থেকে কিন্তু একটা স্টুডেন্ট 400 থেকে 500 পাউন্ডে থাকতে পারে, খরচা হতে পারে, বা ম্যাক্সিমাম 300 to 400 পাউন্ড ইন এ মান্থ। বাট এই পয়সাটা কিন্তু বিকজ এখানে কি হয়, একটা স্টুডেন্ট পপুলার ডেস্টিনেশন ফর ইন্ডিয়ান স্টুডেন্ট, বিকজ খুব কম দূরত্বের মধ্যে খুব রেপুটেড ইউনিভার্সিটি আছে, এই জন্য ইন্ডিয়ান স্টুডেন্টরা বেশি লাইক করে ইংল্যান্ডকে। 20 আওয়ার্স পার উইক পার্ট টাইম জব ডিউরিং দ্য স্টাডিজ ইন ডিগ্রি কোর্স, মানে 20 ঘন্টা জব করতে পারবে ইন এ উইক। তো 20 ঘন্টা জব মানে কি, 20 ঘন্টা জব মানে কি আমাদের দেশের মতো নয়। এখানে minimum wages concept, what is minimum wages concept? You can earn 10 to 15 pounds 1 ঘন্টায়। So there are lots of opportunity যারা আছে, বিভিন্ন রেস্টুরেন্টস, বিভিন্ন শপিং মল, and I can see here, আমি এখানে বিভিন্ন যখন শপিং মলে যাই, I can see Keralites, Tamils or maybe some other part, or maybe Maharashtra or Haryana, but I never see a Bengali student, because আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এটা জানি না যে ইট ক্যান পসিবল। এন্ড এমন নয় যারা কেরালা থেকে আসছে তারা গরিব বা এরকম বলে সে এই মলে জব করছে বা রেস্টুরেন্টে জব করছে, দে আর, তাদের প্যারেন্টস আর মেবি সাম বড় বিজনেসম্যান, or মেবি ডক্টর, মেবি প্রফেসর, or হোয়াট এভার এলস। তার মানে কি, তারা এখানে এসে কিন্তু ওই জিনিসটা নাই যে তুমি মানে একটা বাস ড্রাইভার বা একটা কন্ট্রাক্টরের যে ইনকাম বা একটা সিম্পল ট্যাক্সি ড্রাইভারের যে ইনকাম একটা প্রফেসরের ইনকামের সমান, ইকুয়াল। So here is a concept of minimum wages. That's why 20 hours যদি কেউ জব করে, হ্যাঁ, বাট একটু এনার্জেটিক হতে হবে, যে মানে একদম মানে ওই রকম হলে হবে না, মানে তুমি তোমার মধ্যে যে এনার্জি থাকে বা তোমার মধ্যে যদি ওই কোরেজটা থাকে, ইউ ক্যান গেট এ জব হিয়ার এন্ড ইউ ক্যান
ম্যানেজ সাইমালটেনিয়াসলি ইউর এডুকেশন অ্যান্ড জব। এটা কি হয়, দুটো জিনিস হয়, তুমি আর্নিং ক্ষমতাটা হয়ে যায়, ফুললি ডিপেন্ডেন্ট অন ইউর ফ্যামিলি, এটা থেকেও বেরিয়ে আসতে পারা যায়, অ্যান্ড ফিউচারে আমি কিছু করতে পারবো এই ব্যাপারটাও নিজের মধ্যে একটা এস্টাবলিশ করা যায়। ওকে, সো these are the 10 hours job for diploma students. So these are the things, and scholarships and bursaries তো আছেই, স্টুডেন্ট ডিসকাউন্ট ফ্যাসিলিটিস আছে, অ্যান্ড ফ্রি হেলথ কেয়ার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, NHS থেকে ফ্রি হেলথ কেয়ার পাওয়া যায়, যেটা মানে যে কোনো ধরনের বড় রোগ হলেও তুমি এটা ফ্রিতে পাবে। সো আমি একদম শেষে চলে এসেছি, এবারে দিস আর দ্য বেনিফিটস ফ্যাসিলিটিস। সো আমি বলবো যারা ডেসপারেট আছে যে আমি বাইরে পড়াশোনা করব, দে ক্যান থিঙ্ক with a scholarship or without a scholarships, because many students are coming from Bangladesh, from South Indian part, and from Eastern India part without a scholarship, and এমন কোনো ব্যাপার না যে তাদের বাবারা বিশাল বড় লোক, গরিব ছেলেরা আছে এবং তারা স্ট্রাগল করে দে আর ডুইং, অ্যান্ড তারপর তারা এখানে শিখে যাচ্ছে, জব করছে। সো এরকম করে আমরা কিন্তু একটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা আমরা ডায়াসপোরা কমিউনিটি তৈরি করতে পারি। সো ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ইম্পর্টেন্ট থিং ফর আস। ওকে, নাও পিএইচডি। সো পিএইচডির অ্যাডমিশনটা একটু চেঞ্জ হয়েছে, যেটা রিয়াজ ভাই বললেন, আমি একটুখানি অ্যাড করতে চাইছি। Nowadays there is two way to get a PhD and postdoc admissions. One is pre-defined topic, another is self-defined topic. What is predefined? Predefined means আমি আমার পিএইচডি একটা অবজেক্টিভ আছে, আমার কাছে প্রপোজাল আছে, যেটা রিয়াজ ভাই বলছিলেন যে আমার কাছে প্রপোজাল আছে, অ্যান্ড আই উইল ফাইন্ড এ কি বলে ওটাকে গাইড, অ্যান্ড থ্রু দিস চ্যানেল আমি স্কলারশিপ নেবো, দেন মানে সিকিউর হয়ে পিএইচডি করতে আসবো। হ্যাঁ, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে, নাওয়াডেজ academic system going towards a project. Here higher education means project, multi-million dollar project. So project based PhD. Recently I get a big fund here, and I will going to advertise a positions of research assistants here. Amar under একটা research assistant position হবে, I will take in my own from my own understanding, এবং আমার যাকে ভালো লাগে সেভাবে নেব। সো এইরকমই সেলফ ডিফাইন্ড টপিকে যত বড় বড় প্রফেসর আছে তাদের নিজস্ব প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে পিএইচডি করানো হয়। এন্ড এইটা একটু যদি একটুখানি এক্সপ্লোর করা যায়, সেলফ ডিফাইন্ড টপিকে পিএইচডি করাটা একটু ইজি, বিকজ এখানে তোমাকে কিছু করতে হবে না, টপিক ইজ ডিফাইন্ড, অবজেক্টিভ ইজ ডিফাইন্ড, জাস্ট তোমাকে আসতে হবে সেই নিজেকে, এই জন্য স্কিলটা চাই। প্রত্যেকটা যে সাবজেক্টে পড়ছে, বায়োলজি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, ফিজিক্স পড়ছে, সেই সাবজেক্টে হাইয়েস্ট স্কিল এবং মডার্ন স্কিলগুলোকে ইয়ে করতে হবে। এবং ভারতবর্ষে আই থিঙ্ক যেটা রিয়াজ ভাই বললো যে ট্রাই টু ডু সাম অনলাইন কোর্সেস, যেমন মেশিন লার্নিং, যেমন আমাদের জিওগ্রাফিতে জিআইএস, বায়োলজিক্যাল সায়েন্সে কিছু ল্যাব টেস্টিং স্কিল, হ্যাঁ, কিছু ডাটা এন্ট্রি স্কিল, ডাটা স্কিল, আর পাইথন, এই সমস্ত সফটওয়্যার। আর নাওডেজ আর পাইথন is applicable for every courses. Either you are doing you are reading biology, geography, physics, chemistry, everywhere. R, Python and machine learning is very very necessary to do a PhD here. Okay, so that's why আমি বলবো যে মাস্টার্স যারা করছে তার সাথে সাথে যদি এইরকম whatever he is studying biology, whatever he is studying chemistry, whatever he is studying economics, whatever. So সে যদি এটা করে থাকে তাহলে তার পিএইচডি পেতে সুবিধা হবে, those who are doing already মাস্টার্স করছে। সো এইটা হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক আমি মোটামুটি কভার করে ফেলেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক ডক্টর সাহানা, টাইমের কারণে হয়তো আমরা প্রশ্ন উত্তর নিতে পারি, কিন্তু আপনি এত কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন করেছেন যাতে অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি এসে গেছে, এবং যেহেতু এইটি WBMDFCর ফেসবুক, ইউটিউবে থাকে, অনেকেই দেখবেন পরবর্তীকালে এবং উপকৃত হবেন। আপনি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বারবার তুলে দিয়েছেন যে আমার যদি ইনোভেশন থাকে তাহলে কিন্তু আমি এখানে স্কলারশিপ ছাড়াও পড়তে আসতে পারবো, এবং এই সুযোগগুলো নিতে হবে পশ্চিমবাংলার ক্ষেত্র থেকে। আমরা জানি, এটা নিয়ে আমাদের আপনার সঙ্গে আলোচনাও হয়েছে যে এই ধরনের সুযোগ পাচ্ছে না বা নিতে পারছে না, কিন্তু আজকে আমরা ইউকে সেন্ট্রিক আলোচনা করেছি, এবং ডেফিনেটলি আমাদের ইচ্ছা আছে পরে অন্য দেশগুলোতে, স্পেশালি ক্যানাডাতে, যেখানে ইউএসএ, যেখানে আরো সুযোগ সুবিধা আছে, এইগুলো নিয়ে। এবং আমরা একদিকে সেখানকার আধিকারিকরা যারা এইটাকে ফেসিলিটেট করে এবং যারা পেয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা একটা সিরিজ চালানোর চেষ্টা করব। আপনারা আজকে যারা শুনছেন, আগামী সপ্তাহেও আমরা চেষ্টা করব এইটারও আরো এক্সটেন্ডেড, কেননা একটা 1-2 ঘন্টাতে অনেক কিছু কভার করা যায় না। কিন্তু আজকে যেটা মেহবুবের প্রেজেন্টেশন, একদম থরলি আপনারা দেখলেন যে কি কি ধরনের প্রস্তুতি, কি কি ধরনের মানসিকতার দরকার হয়,
কি করলে আপনি সহজেই ইউকের মতো জায়গাতে কিন্তু পড়াশোনার ব্যবস্থা করতে পারবেন, এবং যে গুড কোয়ালিটি অফ এডুকেশনের কথা মেহবুব বারবার বলছে, এইটা কিন্তু পেয়ে এবং আপনাদের একটা এমপ্লয়াবিলিটি যে নিশ্চয়তা এবং পিএইচডির যে লাস্ট ভাগটা বললেন যে প্রিডিফাইন্ড এবং পরে প্রজেক্ট সেন্ট্রিক, সেটা কিন্তু এখন মেহবুব যে বিষয় নিয়ে কাজ করছেন তাতে এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জ এইগুলো নিয়ে কিন্তু নানান রকমের সুযোগ রয়েছে। এবং আমাদের যারা শুনছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা এই ধরনের, এবং মেহবুব প্রেজেন্টেশন একটা ডিরেক্টরি বানিয়ে তৈরি করে ফেলেছেন, যেখান থেকে কিন্তু আপনারা পপুলার যে স্কলারশিপের বাইরেও কিন্তু অসংখ্য ভালো ভালো স্কলারশিপের কথা মেহবুব রিসার্চ করে তুলে ধরে এনেছেন। এবং একটা ডেটা দেখাচ্ছিলেন যে ভারতবর্ষের ক্ষেত্রে অন্ধ্র টু আমেরিকা বা অন্য প্রদেশ থেকে কিন্তু অনেক প্রবণতা বেশি, পশ্চিমবাংলা সেই দিক থেকে কিন্তু পিছিয়ে আছে। আর বিশেষ করে যারা সংখ্যালঘু বা অন্য পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু অনেকটাই সংখ্যায় কম আছে। তো আমাদের এই চেষ্টার ফলে হয়তো আমরা খানিকটা এই ব্যাপারে উৎসাহ দিতে পারবো। যারা যোগাযোগ রাখতে চায় না, আমাদের যে হেল্পলাইন নাম্বার বা ইমেল গুলো দেওয়া থাকে সেখানে জানলে আমরা এই পিপিটি বা আরো কিছু তথ্য দিতে পারবো, এবং এই সিরিজটা আমরা চালাবো। এই ব্যাপারে আপনারা আমাদেরকে ডক্টর মেহবুব সাহানাকে অসংখ্য ধন্যবাদ, এবং খুবই কম্প্রিহেন্সিভ একটা আলোচনা আজকে তুলেছেন। কিন্তু সময়ের কারণে আমরা প্রশ্নোত্তর আজ করতে পারছি না, আমরা নিশ্চয়ই পরে একবার করব। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে 2 ঘন্টার কর্মকাণ্ডের পেছনে অনেকের ভূমিকা থাকে, আমরা কৃতজ্ঞতা জানাই। WBMDFC চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ গুলাম আলী আনসারি মহাশয়, চেয়ারম্যান WBMDFC, খুবই উৎসাহ দেন এবং এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী এই সিরিজটাকে চালানোর জন্য। WBMDCর এমডি মাননীয় মৃগাঙ্ক বিশ্বাস মহাশয় এই প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করেন এবং উৎসাহ দেন। জিএম মাননীয় মোহাম্মদ নাকি, WBMDFCর অন্য সহকর্মীবৃন্দ, আমার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ছিলেন সোহেল রেজা ও আয়েশা সুলতানা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। আমি ছিলাম সাবির আহমেদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।